আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক অংশের যে স্ট্যাটিস্টিক্সের তৃতীয় ক্লাসটা করব। আজকের এই তৃতীয় ক্লাসে টপিকটা আমরা হয়তো দেখে ফেলেছি আগেই। টপিকটা মেইনলি আমরা যেটা পড়ব তার আগে একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করব যে আমরা এই বিশেষ বিসিএস এর জন্য পরিসংখ্যান থেকে কি টাইপের একটা প্রিপারেশন নিতে পারি, যেটা কিনা আমাদের এই ১.৫-২ মাস বা পরীক্ষা যখনই হোক একটু হেল্পফুল হবে। খুবই কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হবে। এর ভিতরে কিন্তু আমরা অনার্স লেভেলের যে সব কিছু, ইন্টার লেভেল, মাস্টার্স লেভেল, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের পরীক্ষার সিলেবাস। মানে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক চ্যাপ্টার অনেক লম্বা, অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমাদের সব কিছুর থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলা সেগুলো বাছাই করে পড়তে হবে। এমসিকিউ বেসড যে অংশগুলো সেগুলো বেশি পড়তে হবে, আর একটু কনসেপচুয়াল যে বিষয় এবং ম্যাথ বেসড, আবার বড় ম্যাথগুলো কিন্তু না, ছোট ছোট সূত্র, ছোট ছোট কনসেপ্ট, ইন্টারপ্রিটেশন, যেগুলো আমরা পরিসংখ্যানের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে আমাদের মেইনলি প্রিপারেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিছু টেক্সট বুক পড়তে পারি, যেটা কিনা আমাদের খুব হেল্পফুল হবে। আমি কয়েকটা টেক্সট বুক আপনাদের বলে দেবো। এইগুলো যদি আপনারা পড়েন, তার সাথে লাইভ এমসিকিউর যে আমাদের পিডিএফ পাঠানো হবে আপনাদের, সেটা পড়েন এবং নিজেরা যদি একটু নিষ্ঠার সাথে প্রিপারেশন নেন, তাহলে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো কয়েকটা বই আপনারা পড়তে পারেন। সেটা হচ্ছে দেখেন, প্রথমে যে বইটা বললাম যে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এসপি গুপ্তা, এমপি গুপ্তা, এটা বেশ ভালো একটা বই। কনসেপচুয়াল অনেক বিষয় এখানে কাভার করবে এবং ছোট একটা বইয়ে পরিসংখ্যানের অনেক কিছু কাভার করা। তো এই বইটা এই আপনারা যাদের আছে তারা তো আছেই, অনেকেরই এটা থাকার কথা। যাদের নাই, এটা কালেক্ট করে এটা পড়বেন। একই নামে আরেকটা বই আমাদের বাংলাদেশের একজন রাইটারের আছে, বিজনেস স্ট্যাটিস্টিক্স, মোহাম্মদ আব্দুল আজিজ। এটা জাতীয় ভার্সিটির স্টুডেন্ট যারা আছেন তারা এটা পড়াশোনা করেন এই বই থেকে। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স মোহাম্মদ আব্দুল আজিজ, এটা অনার্স লেভেলের, যেটা অনার্স প্লাস এইচএসসি লেভেল, দুইটাই কিনে পড়বেন। এবং এই বইগুলোর মজার বিষয় হচ্ছে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন দুটোই পাওয়া যায়। তো যারা কিনা বাংলার ভার্সনের স্টুডেন্ট তারা ইংলিশের বইটা কিনে নেবেন, কারণ প্রশ্ন তো কোন বিষয় হবে আমরা জানি না। তো তারা ইংলিশ টার্মগুলো একটু দেখে নিলেন সেখান থেকে। আর যারা ইংলিশ বিষয়ে, তারা বাংলাটা কিনে নিয়ে ওই টার্মগুলো কিন্তু দেখে নিতে পারেন। এছাড়া আমরা তো এই দুইটা বই থেকে আমরা কিন্তু অনেক কিছু কভার করতে পারবো। আমাদের সিলেবাসে যা কিছু আছে খুব সহজে এই দুইটা বই থেকে আমরা কভার করতে পারবো। এছাড়াও আমরা ডিজাইনের একটা বই আছে, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্ট, এরকম একটা বই আছে। টোটালটা লিখলাম না, মন্টোগোমারি, এটা এই নামে সার্চ দিলেই পাবেন। তো ডিজাইন একটা অংশ আছে আপনার, ল্যাটিন ব্লক ডিজাইন বা সামথিং এরকম অনেক কিছু। তো ওই মন্টোগোমারির যে বইটা, ওইটা একটা ভালো বই ডিজাইনের। ওখান থেকে খুবই সহজ একটা বই, ওখান থেকে ডিজাইনের অন্যতম সহজ বই, ইংরেজিতে লেখা যদিও। এগুলার বাংলা টার্মগুলা নিজেরাও কিন্তু চাইলে শেখা যায় অনেক সময় সার্চ দিয়ে দিয়ে। আর আমার কাছে মনে হয় ভাষা খুব একটা সমস্যা, পরিসংখ্যান বা ম্যাথমেটিক্স বা ফিজিক্স এগুলো অত বেশি হবে না। তো একটু টার্মগুলো আমাদের শিখে যেতে হবে দুইটা ভাষাতেই, এটাই আমাদের একটা করণীয়। আর এই মন্টোগোমারি সাহেবেরই আরেকটা বই, মন্টোগোমারি মন্টোগোমারি সাহেবেরই আরেকটা বই আছে, সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। সংক্ষেপে লিখলাম রিগ্রেশন অ্যানালাইসিস, REGN, রিগ্রেশন অ্যানালাইসিস, অ্যানালাইসিস। তো এই বইগুলো যাদের নাই ওটি একটু কিনে ফেলবেন। আর আমাদের লাইভ এমসিকিউ পরীক্ষা দেন আর পিডিএফগুলো পড়েন। আশা করা যায় যে এই অল্প সময় আসলে এর চেয়ে বেশি পড়ারও উপায় নাই। আর প্রিপারেশনগুলোও হবে আমাদের একটু এমসিকিউ বেসড, এবং শর্ট যে ম্যাথগুলো আমাদের বইতে থাকবে সেগুলো সব পড়বো আমরা।
আচ্ছা, তো আজকে আমরা আমাদের টপিকে যাই। খুবই মজার একটা টপিক স্ট্যাটিস্টিক্সের। আমরা আজকে টপিক ওভারভিউটা একটু দেখে নেই যে কোন বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আসলে কোরিলেশন, আমরা কোরিলেশন নিয়ে আজকে পড়াশোনা করব। কোরিলেশনের বাংলাটা হচ্ছে সংশ্লেষণ। তো যারা বাংলাতে পড়াশোনা করেছেন তারা সংশ্লেষণ চ্যাপ্টার থেকে পড়বেন। আর মাঝখানের আলোচনা কিন্তু খুব একটা আলাদা না। ধরেন যে যেসব বিজ্ঞানী, ধরেন যে স্পেয়ারম্যান, ওটার তো আর বাংলা হবে না। বা রিগ্রেশন একটা আছে, ওখানে নির্ভরণ রেখা। তো এরকম কয়েকটা জিনিসই কিন্তু সমস্যা। তাছাড়া কিন্তু সব কিছু, এই যে কোরিলেশনের প্রকারভেদ, সেখানে হয়তো বা কোথাও পজিটিভ কোরিলেশন ইংলিশে লেখা, বাংলাতে লেখা যে ধনাত্মক সংশ্লেষণ, এটাই পার্থক্য। এটা কিন্তু একটু বুঝে নিতে হবে আমাদের। আসলে যেহেতু জানি না কোন ভাষাতে পরীক্ষা হবে, এটা নিয়ে আসলে এত সিরিয়াস না হয়ে আমার প্রিপারেশনের দিকে সিরিয়াসনেস আনা উচিত আমার কাছে মনে হয়। আচ্ছা, তো কোরিলেশনের আমরা যে বৈশিষ্ট্যগুলো এখানে শিখব, কনসেপ্ট এবং ইউজ টাইপস। আমরা কোরিলেশনের ছোট ছোট ইন্টারপ্রিটেশন, ম্যাথ, সেগুলো দেখব। এবং কোরিলেশন বের করার কয়েকটা টেকনিক আছে, সেগুলো আমরা দেখব সামনে। কোরিলেশন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে কিভাবে কাজ করে, এবং কোরিলেশনের ভিতরে আমাদের যে প্রকারভেদ সেগুলো আমরা দেখব। এরপরে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসটা একটু দেখব। রিগ্রেশন মানে হচ্ছে নির্ভরণ রেখা। আমরা আগে বললাম যে নির্ভরণ, যেটা একটার সাথে একটা নির্ভর করা। তো রিগ্রেশনের ভেতরে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যে একটা সহজ নির্ভরণ, সহজ সরল রৈখিক নির্ভরণ, এরকম একটা নাম হবে বাংলার। এবং লিস্ট স্কোয়ার মেথড বের করে ওটার যে ইকুয়েশন এবং সেটার যে ধ্রুবকগুলা, আমরা ইন্টারসেপ্ট পয়েন্ট এবং তার সাথে যে একটা ধ্রুবক থাকে, মানে আমরা ইকুয়েশনে গেলে এটা বুঝতে পারবো, ডিটেইলস আমরা সামনে বলতেছি। আমরা জাস্ট টপিকগুলো দেখলাম। এবং সিম্পল রিগ্রেশনের পরে মাল্টিপল রিগ্রেশন আমরা কিছু পড়বো। আর মজার বিষয় হচ্ছে এই টপিকটা কিন্তু দেখা যায় যে 3 ক্রেডিট কোর্স থাকে, 3 বা 4 ক্রেডিট কোর্স থাকে ভার্সিটিতে, জাস্ট এই রিগ্রেশন আর মাল্টিপল রিগ্রেশন এগুলা নেই। তো সেইটা নিশ্চয়ই 1 ঘন্টার ভেতর আমরা সব কিছু পড়তে পারবো না। তো আমরা এখান থেকে জাস্ট নির্যাসটুকু কিন্তু আমাদের নিয়ে যেতে হবে পরীক্ষায়। আমরা সবাই কিন্তু অনেক পড়াশোনা করছি অনার্সে, এখন জাস্ট ওইখান থেকে এমসিকিউ বেসড একটা পড়াশোনা করব। আর আমি যে বইগুলা বলছি, ওই বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওই বইগুলোর শেষে কিন্তু এমসিকিউ দেওয়া থাকবে সবগুলা। তো সেখান থেকে আমরা চাইলে কিন্তু প্র্যাকটিসও করতে পারবো। আচ্ছা, আমরা কনসেপচুয়াল একটা অংশ এখানেও কাভার করব, কিছু এক্সাম্পল এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস। আমরা মোটা দাগে এই জিনিসগুলাই পড়বো। তো প্রথমে আমরা কোরিলেশনের ভেতরে যদি যাই, কোরিলেশন আর রিগ্রেশন এই দুইটাই কিন্তু স্ট্যাটিস্টিক্সে দুইটা ভেরিয়েবলের ভিতরে সম্পর্ক নিয়ে আলোচনা করে। ভেরিয়েবল মানে কি? চলক। অর্থাৎ এক জায়গা আমরা যদি বলি যে টেম্পারেচার আর হচ্ছে ফসলের বৃদ্ধি, টেম্পারেচার বাড়ার সাথে ফসলের বাড়ার কোনো সম্পর্ক আছে কিনা, বা টেম্পারেচার দেখা যাচ্ছে রাইজ হচ্ছে, ওইটার সাথে ফসল আপ হচ্ছে নাকি রাইজ হচ্ছে, নাকি ফসল ফলন কমতেছে, এই যে বিষয়গুলো, মানে দুইটা ভেরিয়েবল একটার সাথে আরেকটার যে আন্তঃসম্পর্ক, সেটা নিয়ে আমরা কোরিলেশন এবং রিগ্রেশন বোথেই আমরা আলোচনা করি, কিন্তু দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে, সেগুলো নিয়ে দেখব। যে কোরিলেশনটা মোটা দাগে আমাদের কি করে, মেজার্স হাউ স্ট্রংলি টু ভেরিয়েবলস মুভ টুগেদার, এবং মানে দুইটা ভেরিয়েবল একে অপরের সাথে কতখানি নির্ভর করে এবং তাদের ভিতরে যে আন্তঃসম্পর্ক সেটা ব্যাখ্যা করে কোরিলেশন। কিন্তু এখানে একটা কথা আছে, কোরিলেশন কিন্তু জাস্ট দুইটা ভেরিয়েবলের সম্পর্কই দেয়, দুইটা ভেরিয়েবলের সম্পর্ক দেয়। এখানে একটা মিস্টেক করেছে যে নির্ভর করে, এটা কিন্তু না। জাস্ট ওই দুইটা ভেরিয়েবল, একটা বাড়লে আর একটা কমে, নাকি একটা কমলে আর একটা বাড়ে, আমরা জাস্ট এরকম সম্পর্ক যখন বলি সেটাই হচ্ছে কোরিলেশন। আর একটার সাথে আর একটা যখন ডিপেন্ড করে তখন আমাদের রিগ্রেশনের কথাটা আসবে। অর্থাৎ কোরিলেশনে আমরা মেজার করি জাস্ট দুইটা ভেরিয়েবল, একজন বাড়লে আরেকজন কমতেছে, আরেকজন কমলে আরেকজন বাড়তেছে, এরকম টাইপের যখন বিষয় আসে সেটা কোরিলেশন। আর রিগ্রেশনটা কি, একটা ভেরিয়েবলের উপরে যদি আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করে। তো এটা কিন্তু আমাদের উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা কোরিলেশন নাকি রিগ্রেশন। বেসিক পার্থক্যটা এটা, জাস্ট ডিপেন্ডেন্সি থাকবে, ওইখানে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। অর্থাৎ কোরিলেশনে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্ট থাকবে না কোরিলেশনে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, মাথায় রাখবেন। রিগ্রেশনে
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্ট থাকবে। এখানে দেখেন যে এই বিষয়টা মনে রাখবেন, আমি যা বলি এগুলো একটু মনে রাখার ট্রাই করেন, দেখা গেল যে 2-3টা এমসিকিউ কথা থেকেও কমন পড়তে পারে আল্লাহর ইচ্ছায়। তো কোরিলেশন দেখেন যে আমরা হাইট আর ওয়েট, ধরেন একটা ক্লাসে 2টা ভেরিয়েবল নিলাম, একটা স্টুডেন্টের হাইট আর ওয়েট, তো হাইট হচ্ছে 5 ফিট, 6 ফিট, তারপর হচ্ছে 4 ফিট, হ্যাঁ 4.5 ফিট, এই যে ফিট, এটা হচ্ছে হাইট। আর ওয়াই ভেরিয়েবলটা কি, ওয়েট, এখানে ধরেন 50 কেজি, 20 কেজি, এরকমভাবে বিভিন্ন ওয়েট। তো এই যে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা অ্যাসোসিয়েশন, সঠিক শব্দটা হচ্ছে অ্যাসোসিয়েশন আছে কিনা, বা একজনের সাথে আরেকজন একই দিকে মুভমেন্ট করে কিনা, এই বিষয়টা আমরা সূত্র যখন দেখব তখন আরেকটু ক্লিয়ার হবে। এখন জাস্ট একটু মনে রাখি, 2টা টার্ম কিন্তু আমরা ইতোমধ্যে উচ্চারণ করে ফেলেছি, যেটা আপনাদের এমসিকিউ আসতে পারে। সেটা হচ্ছে কোরিলেশনে কোনো ডিপেন্ডেন্সি নাই, জাস্ট একজন বাড়তেছে আরেকজন কমতেছে, এইটা আমরা মেজার করব এবং অ্যাসোসিয়েশন দেখব। আর রিগ্রেশনে ডিপেন্ডেন্সিটাও চেক করব। এটাই হচ্ছে আমাদের বেসিক একটা ডেফিনেশন। এই যে দেখেন যে কোরিলেশনের কোয়েশ্চেন ফ্রেমটা আমরা কেমনে করি, যে হাইট আর ওয়েট 2টা ভেরিয়েবল এখানে আছে, তো ডু টলার স্টুডেন্টস ওয়ে মোর, টলার স্টুডেন্টরা ওয়ে মোর কিনা, এই বিষয়টা আমরা দেখতে পারি। কিন্তু এখানে কিন্তু আমরা এটা মেজার করি না যে এই তাদের যে লম্বা হচ্ছে এইটা ডিপেন্ড করতেছে তাদের ওজনের সাথে, বা ওজনের একটা নির্দিষ্ট পরিমাণ হলে তারা এতখানি লম্বা হবেই। এই যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু কোরিলেশন চেক করে না, জাস্ট 2টা ভেরিয়েবলের ভিতরে একটা অ্যাসোসিয়েশন দেখায়। এইটাই কিন্তু একটা সমস্যা আছে কোরিলেশনের। অ্যাসোসিয়েশন যখন আসতেছে, এমনও তো হইতে পারে যে আমরা অদ্ভুত 2টা ভেরিয়েবল নিলাম যাদের আসলে কোনো অ্যাসোসিয়েশন নাই, একটার সাথে আরেকটার দূর ভবিষ্যতে বা অতীতেও কোনো সম্পর্ক ছিল না। সে এখানে আমরা এরকমভাবে হাইট নিলাম, কয়েকটা স্টুডেন্টের হাইট নিলাম 2019 সালে হাইট নিলাম, আর 2019 সালেই ধরেন যে বলিউডে হচ্ছে 200 কোটি রুপির উপরে হিট করছে এরকম মুভির সংখ্যা নিলাম ওয়াই ভেরিয়েবলে। আর এটা বাংলাদেশের ধরেন যে শেওড়াপাড়ার কোনো একটা স্কুলে স্টুডেন্টের হাইট এক্স ভেরিয়েবল। বলিউডে 200 crore উপরে মার্কেট ভ্যালু আর্ন করা মুভির সংখ্যা নিলাম হচ্ছে ওয়াই ভেরিয়েবলে। দেখেন যে আমরা যখন এই সংখ্যাগুলো নেব 5, 4, বলিউডের ক্ষেত্রেও সংখ্যাটা দেখা গেল এরকম হয়ে গেল 15, 20, 25, আর এখানে হলো 5.5, এটা ধরলাম 6, এটা ধরলাম সরি 8 তো আর হবে না, হাইট তো বাংলাদেশে 8 হবে না, ধরলাম এটা 4, এটা 4, এটা 5, আচ্ছা এটা 5.4। এখানে দেখেন খেয়াল করে যে এক্স বাড়তেছে ওয়াইও বাড়তেছে, এখান থেকে কিন্তু মনে হচ্ছে যে এটার সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, মানে এও বাড়তেছে ও বাড়তেছে। কিন্তু আমরা কি এটা বলতে পারি যে এক্স এর উপর ডিপেন্ড করতেছে ওয়াই, মানে বাংলাদেশের স্টুডেন্ট হাইট বাড়লে বলিউডের মুভি হিট বেশি করবে? এটা তখন একটা ননসেন্স একটা রিলেশন। কিন্তু কোরিলেশন কিন্তু এরকম কোনো রকম সম্পর্ক নাই, এরকম 2টা ভেরিয়েবলের মধ্যেও সম্পর্ক দেখায় দেয়, যেটা কিনা রিগ্রেশন দেখায় না। কোরিলেশনের কিন্তু এটা একটা ড্রব্যাক। তো এই যে কোরিলেশনের এই ড্রব্যাক, এখানে একটা টার্ম আছে আমাদের, এই টার্মটা একটু মুখস্থ করে রাখবেন। এখন যেটা টার্ম বলবো সেটা হচ্ছে কজেশন ভার্সেস কোরিলেশন। এই যে কোরিলেশন কোনটা, যেখানে একটার সাথে আরেকটার অ্যাসোসিয়েশন দেখা যাচ্ছে, কিন্তু একটা ভেরিয়েবলের কারণে আরেকটা ভেরিয়েবলের কোনো বৃদ্ধি বা হ্রাস হয় নাই, ওটা এমনিতেই প্রাকৃতিক কারণে 2 জায়গায় 2টা ঘটনা কিন্তু মিলে গেছে। এটা হচ্ছে বাটারফ্লাই এফেক্ট নামে একটা বিষয় আছে সায়েন্সে। বাটারফ্লাই এফেক্ট সায়েন্সে হোক আর যেখানেই হোক, এটা কোন শাখার অন্তর্ভুক্ত জানি না, কিন্তু ওই কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা থিসিস পেপার আমেরিকাতে সম্ভবত বের হয়েছিল, যে থিসিস পেপারটা অদ্ভুত নাম, যে কলম্বিয়াতে কোনো একটা মৌমাছি বা প্রজাপতি
ডানা ঝাপটালে সেটা কি ব্রাজিলে ঘূর্ণিঝড় সৃষ্টি করবে কিনা, বা এরকম একটা ব্যাখ্যা যে এক জায়গা প্রজাপতির ডানা ঝাপটাইলে আরেক জায়গা সেটা অনেক দিন পরে সাইক্লোন সৃষ্টি করতে পারে কিনা। তো এই থিসিস পেপারে দেখানো হয়েছিল যে একটু একটু করে এই যে প্রজাপতির ডানা ঝাপটানো, এটার কারণে আরেকটা ঘটনা ঘটে, ওইটার কারণে আবার আরেকটা ঘটনা ঘটে, এরকম করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে ওইখানে সাইক্লোন সৃষ্টি হয়। 100টা ঘটনার পরে কিন্তু সাইক্লোন সৃষ্টি হয়। তো একজন কোরিলেশন যদি বের করতে চায় যে প্রজাপতির ডানা ঝাপটানো আর ওইখানে সাইক্লোনের সংখ্যা, সে কিন্তু কোরিলেশন বের করে দেখবে হ্যাঁ দুটার ভিতর তো বড় একটা অ্যাসোসিয়েশন। এর মানে কি এটা প্রেডিক্ট করা যায় যে এই ডানা ঝাপটানোই ওই সাইক্লোনের কারণ? আসলে তো তা না। যেরকমভাবে হাইট বৃদ্ধি বলিউডের মুভির হিট করার সংখ্যা ছিল না। তো এইটাই হচ্ছে কোরিলেশন। কজাল এফেক্ট দেয় না আমাদের, অর্থাৎ কজেশন নির্দেশ করে না, মানে কার্যকারণ নির্দেশ করে না, অর্থাৎ এইটার কারণে ওইটা ঘটছে এরকম কোনো বিষয় কোরিলেশন আমাদের বলে না। এই জন্য কোরিলেশন আর কজেশন কিন্তু আলাদা। কজেশনের সাথে কোরিলেশন মিলিয়ে ফেললে ওটা কিন্তু ভুল হবে, এবং এখান থেকে এমসিকিউ হতে পারে যে নিচের কোন লাইনটি সঠিক, বা কজেশন আর কোরিলেশনের ভিতরে ডিফারেন্সটা কি, এরকম নিয়ে কিন্তু এমসিকিউ আমাদের আসতে পারে। বা ভবিষ্যতে আপনারা কিন্তু ভাইবা আছে আমাদের, এই যে যারা প্রিলি পাস করবেন তারা কিন্তু ভাইবা হবে, ভাইবা কিন্তু পরিসংখ্যানের উপরে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এরকম কনসেপ্ট, এই যে কজেশন আর কোরিলেশন, আপনাদের যারা ক্লাস করছেন কেউ না কেউ এই প্রশ্ন ফেস করবেনি ভাইবাতে। আচ্ছা, রিগ্রেশনের ক্ষেত্রে কি? প্রেডিক্টিং এ স্টুডেন্টস ওয়ে ফ্রম দেয়ার হাইট। আমাদের একটা ডাটা থাকবে, হাইটের ডাটা থাকবে, সেখান থেকে আমরা ওয়েটের ডাটা বের করব। অর্থাৎ একটা ডাটা থেকে আরেকটা ডাটা আমরা বের করতে পারি, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল প্রেডিক্ট করা, এটাই হচ্ছে রিগ্রেশন। দুইটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট অ্যাসোসিয়েশন, নট কজেশন, এটা হচ্ছে কোরিলেশন। এটাই হচ্ছে আমাদের বেসিক যে পার্থক্যটা। তো এখানে কনসেপ্টের ভিতরে আরেকটু বলা আছে যে কোরিলেশন মেজার্স স্ট্রেংথ, এটা মাথায়, এই শব্দগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলা বিভিন্ন বই থেকে নেওয়া। তো তো প্রশ্নকর্তা দেখা গেল এরকম কোনো বই থেকে প্রশ্ন করলে ডাইরেক্ট কমনও পড়ে যেতে পারে, এই জন্য শব্দগুলো এখনই মাথায় ঢুকায় নেন, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি, পরবর্তীতে ভিডিও আবার নাও দেখা হতে পারে, এখনই শুনে নেন। সেটা হচ্ছে কোরিলেশন, স্ট্রেংথ অ্যান্ড ডাইরেকশন অফ রিলেশনশিপ। স্ট্রেংথ অ্যান্ড ডাইরেকশন অফ রিলেশনশিপ। রিলেশনশিপ তো এমন না যে ওইটা ঘটছে দেখে এটা হয়েছে, যে আমাদের দেশে বৃষ্টি বাড়লে ব্রাজিলে শস্য বেশি ফলতেছে, এটা কিন্তু হয়ে যেতে পারে, অটোমেটিক দৈব ক্রমে কিন্তু হয়ে যেতে পারে। তারপরেও কিন্তু কোরিলেশন মনে করবে যে ওদের ভিতরে একটা অ্যাসোসিয়েশন আছে। তো কোরিলেশন আসলে দুইটা ভেরিয়েবল, স্ট্রেংথ মানে তাদের সাথে একে অপরের সাথে তাদের যে রিলেশনশিপটা কতটা প্রখর সেটা বের করে, এবং রিলেশনশিপটা কোন দিকে। রিলেশনশিপ তো দুই রকম হয়, একটা বাড়লে আর একটা বাড়বে, এটা একটা রিলেশনশিপ, একটা বাড়লে আর একটা কমবে, এটা আর একটা রিলেশনশিপ। আর একটা বাড়ার সাথে আর একটা বাড়া বা কমার কোনোই সম্পর্ক নাই, ওইটাও আরেকটা রিলেশনশিপ, ওটা হচ্ছে শূন্য রিলেশনশিপ। ওইটা হচ্ছে কোনো মানে ধরেন যে যদি এরকম হয়, মানে এটা চিন্তা করেন যে ধরেন আপনি ফুল দিলেন কাউকে, হ্যাঁ, ফুল দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করে নিল, সেটা হচ্ছে পজিটিভ বিষয়। ফুল দিল, সে আপনাকে থাপ্পড় মারলো, সেটা হচ্ছে নেগেটিভ বিষয়। আর ফুল দেওয়ার পর সে কিছুই শুনলই না, হ্যাঁ না কিছু বললো না, আপনার তাকালোও না, ওইটা হচ্ছে জিরো সম্পর্ক। তো কোরিলেশন আসলে এইটাই, ফুল দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে নিলে সেটা পজিটিভ কোরিলেশন, অ্যাকসেপ্ট না করে থাপ্পড় দিলে নেগেটিভ, আর আপনার দিকে কেয়ারই না করলে ওটা হচ্ছে জিরো কোরিলেশন। এটা মনে রাখলেই হবে। পজিটিভ কোরিলেশন হচ্ছে বোথ ইনক্রিজ টুগেদার, মানে ওই যে অ্যাকসেপ্ট করে নেওয়া, একজন ইনক্রিজ করতেছে আর একজন ডিক্রিজ করতেছে, রিজেক্ট করে থাপ্পড় মারা, সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। দুটোই কিন্তু একটা বিক্রিয়া হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কিন্তু দুইজনের। জিরো কোরিলেশনে আসলে কোনো রিয়াকশনই হচ্ছে না একজনের সাথে আরেকজনের, মানে একজন ফুল দিল, সে হচ্ছে 1 ঘন্টা ধরে তার দিকে তাকালোও না, তো ওইটা হচ্ছে কষ্টকর একটা বিষয়, সেটা হচ্ছে জিরো কোরিলেশন। তো ওই বিষয়টা মাথায় রাখলেই হবে। এই যে আমাদের এই গ্রাফের মাধ্যমে এই টোটাল ঘটনা ব্যাখ্যা করা যায়। ফুল দেওয়ার পরে একসেপ্ট যদি করে ফেলে সাথে সাথে, তখনই হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, অর্থাৎ একটা ভেরিয়েবল বাড়লে আর একটা ভেরিয়েবলও বাড়বে। বৃষ্টিপাত বাড়লে শস্যের ফলন বাড়তেছে, আমাদের দুইটা ভেরিয়েবল একটার সাথে আরেকটা বাড়তেছে, এটাই হচ্ছে পজিটিভ কোরিলেশন। কিন্তু এর মানে এই না যে এই একটা ভেরিয়েবলের কারণে ওই ভেরিয়েবলের সৃষ্টি হচ্ছে, বা ওর ওর ফসলের ফলন বাড়তেছে যেটা, এটা কিন্তু
এমনও হতে পারে অন্যান্য অনেক কারণ এটার সাথে জড়িত, কিন্তু সেখানে আমরা এই যে বৃষ্টিপাতের যে ওঠানামা, এটা আমরা বলতেছি যে এটা একটা অ্যাসোসিয়েশন, আমরা একটা অ্যাসোসিয়েশন দেখতে পারি। অ্যাসোসিয়েশন দেখলেই কিন্তু এটা বলা যায় না, পলিসি মেকাররা এটা বলতে পারে না যে না এটাই বৃষ্টিপাত বৃদ্ধিটাই ফসলের বৃদ্ধির একমাত্র কারণ। সেখানে অনেক কারণ থাকবে, সেখানে সেচের ব্যবস্থা বা সারের ব্যবস্থা, তারপরে আমাদের আবাদি জমি কত আছে, এরকম অনেক ব্যবস্থা থাকবে। কৃষকরা ন্যায্য মূল্য পায় কিনা, সেটার ভিত্তিতে তারা আরও বেশি ফসল ফসল ফলানোর জন্য চেষ্টা করবে কিনা, এরকম অনেক কিছু বিষয় থাকবে, সাপ্লাই চেইন। আচ্ছা, তো এত কিছুতে গেলাম না। তো আমাদের দুইটা ভেরিয়েবলের ভিতরে r=1 আমরা এটাকে বলি একদম পারফেক্ট। এখন যদি পারফেক্ট না হয়, কাছাকাছি, মানে ধরেন 2-3 দিন পরে ফুল অ্যাকসেপ্ট করছে, সেক্ষেত্রে হচ্ছে এটা স্ট্রং পজিটিভ, মানে অ্যাকসেপ্ট করবে কিন্তু 2-3 দিন পরে। আর যে উইক পজিটিভ কোরিলেশন, দেখা যাচ্ছে 2021 সালে ফুল দিছেন, 2031 20 বছর পরে অ্যাকসেপ্ট করে নিল, মানে তখন করলো তো তাও। হ্যাঁ, তো ওইটাও একটা অ্যাসোসিয়েশন, মানে একটা বিক্রিয়া হয়েছিল মাথায় হয়তো বা, কিন্তু ওটা 20 বছর পরে ওইটা ফুল অ্যাকসেপ্ট করার কথা তার মাথায় আসছে। তো উইক পজিটিভ কোরিলেশন 0.5। সেক্ষেত্রে আমাদের অল্প একটু কোরিলেশন দেখি, এই গ্রাফগুলো একদম মাথায় আমাদের গেঁথে নিতে হবে। আমাদের এই গ্রাফ থেকে প্রশ্ন আসলে করবেই, হয়তো গ্রাফ তুলে দিয়ে বলবে যে এটার ইন্টারপ্রিটেশন লেখো, অথবা এই r.0.5 এটার মিনিংটা কি, সেখান থেকে এমসিকিউ হতে পারে। আবার r=0.5 জন্য নিচের কোন গ্রাফটা হতে পারে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। এই যে নো কোরিলেশন r=0, দুইটা ভেরিয়েবলের কোনো রকম দূরের সম্পর্কও নাই, সেটা আমরা যে দেখতে পাচ্ছি এটা দিয়ে r=0 দিয়ে। এখন কাহিনী কি হলো, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এটা কখন ঘটবে, যখন ফুল দেওয়ার সাথে সাথেই থাপ্পড় মারিয়ে দিবে আপনাকে, ধরেন, বা অন্য কাউকে, আপনাকে না দিলেও। সেটা হচ্ছে r=-1, এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ। এখন কয়েকদিন পরে থাপ্পড় মারলে আরেকটু কম নেগেটিভ, এটা -0.8। গ্রাফটা খেয়াল করতেছেন, একটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, মানে সমানুপাতিক যেটা বাংলায় বলে, আর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন আমাদের দুইটা ভেরিয়েবলের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু ডাইরেকশন, এই যে আমরা একটু আগে বললাম না যে সম্পর্কের ঘনিষ্ঠতাও নির্ধারণ করবে, সম্পর্কের দিকও নির্ধারণ করবে। কোরিলেশন এটাই করে, সম্পর্কের ঘনিষ্ঠতা কোনটা দিয়ে আমাদের বলতেছে সে, এই যে আর এর মান দিয়ে সম্পর্কের ঘনিষ্ঠতা, সেটা এই যে আগের রিলেশনশিপের স্ট্রেংথ যেটা আমরা বলছিলাম, এই যে স্ট্রেংথটা কিন্তু আর এর মান। তো এটাও কিন্তু বলতে পারে, আর এর একটা মান দিয়ে বলতে পারে যে এটা দিয়ে আসলে কি বোঝায়, ডাইরেকশন বোঝায় নাকি স্ট্রেংথ বোঝায়। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে স্ট্রেংথ। তাহলে এখানে কিন্তু আমার কথার ভিতরে 3-4টা এমসিকিউ কিন্তু চলে আসছে পরীক্ষায় আসার মতো, এই জন্য এটা একটু খেয়াল করে শুনবেন। আর এই আর দিয়ে তাহলে স্ট্রেংথ বোঝায়, আর ডিরেকশন বোঝায় কি দিয়ে, যে গ্রাফ একটা হচ্ছে বাড়লে আর একটাও বাড়তেছে, এটা একটা দিক বোঝাচ্ছে যে সমানুপাতিক। ব্যস্তানুপাতিক হচ্ছে যখন নেগেটিভ আসবে আমাদের, উইক নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, আমাদের কোরিলেশন মাপার কয়েকটা প্রসেস আছে, কঠিন সূত্র দেখে ভয় পাইলে হবে না, এগুলো ছোট ছোট ম্যাথ আসতে পারে দেখে এগুলো আমি ইনক্লুড করছি। ছোট ছোট ম্যাথ কিন্তু এখান থেকে আসতে পারে। এই যে দেখেন যে অনেকগুলা আমাদের মেজারমেন্ট থাকবে, তার ভিতরে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আর, সেটা একটা মেজারমেন্ট। এখানে আমরা আসলে কি করি, আমরা একটা ছোট ম্যাথগুলা যে প্র্যাকটিস করব আমরা সামনে। সাম নিব কি, ওই ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের আমরা এই থিওরিগুলো আসলে সবাই জানি, এগুলো বেশি বললাম না, যে একটু জাস্ট রিভাইজ করার জন্য, যে সামেশন অফ, এটা যদি এটা তো ঢালাওভাবে লিখছি, এটা যদি একটু স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আমরা এভাবে লিখি, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার। দেখেন আমরা এই যে ভেরিয়েবল দেখব, ধরেন যে এক্স এর অনেকগুলো ভ্যালু আছে, তো ওইটার থেকে এক্স এর আমরা বার পাবো, মানে এক্স এর যে গড়, ওই ডাটাগুলোর গড় পাবো, ওইটা মাইনাস করব, ওয়াই এর ক্ষেত্রে একই কাজ করব, ওইটা করে ওইটার সাম নেব। অর্থাৎ আমাদের দুইটা ডাটা সেট থাকলেই কিন্তু ছোট করে দুটা ডাটা সেট দিতে পারে, 5টা ভ্যালু দিল, এক্স এর 5টা ভ্যালু, ওয়াই এর 5টা ভ্যালু, তারপরে বললো যে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো। তো এটা কিন্তু এমসিকিউ আসতেই পারে, বড় অঙ্ক তো আর আসবে না,
তো এরপরে হচ্ছে পরবর্তীতে নিচে কি থাকবে, রুট ওভার সাম এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার, এখানে মাথায় রাখতে হবে স্কোয়ারটা কিন্তু জাস্ট এই এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার বের করে সেগুলোর স্কোয়ার করব, তার আবার সাম করব, এবং এটার সাথে আবার গুণ হবে সাম ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। আচ্ছা, এটা দেখতে সমস্যা হয় কিনা? আচ্ছা, সমস্যা হবে না আশা করি। যে আমি আবার বলছি যে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার এবং রুট ওভার সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সাম অফ ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার, এটা হোল রুট ওভার, মানে টোটালটার উপরে কিন্তু আমাদের রুট থাকবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখান থেকে, আচ্ছা এটার একটা ম্যাথ আমরা দেখব। আগে আমরা একটু বোরিং কাজ করে নেই, থিওরিগুলো একটু আলোচনা, খুব একটা আলোচনা না, 1 মিনিট পরে আমরা ম্যাথে যাব। এই থিওরির সাথে এটার একটু ডিফারেন্স আছে, এবং পার্শিয়াল কোরিলেশন আরেকটা, সেটারও ডিফারেন্স আছে। এই ডিফারেন্সগুলো হালকা বলে নিয়ে আমরা ম্যাথে যাব, আর থিওরেমগুলো আমরা বিস্তারিত আলোচনা করব না এখন। আসলে সেই সময় নাই যে আমরা থিওরিগুলো একটার সাথে একটা রিলেশনটা কি, এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো, এইগুলো আমাদের অবশ্যই পড়বো না এখন। এখন জাস্ট রেডিমেড কাজ করব। থিওরি আছে, যদি মুখস্থ থাকে, মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে মুখস্থ করে নিতে হবে, এবং ওইটার থেকে ছোট ছোট ম্যাথ কি আসে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এখন কিন্তু এটা দেখার সময় নাই যে এই জিনিসটা কিভাবে আসলো, যেটা আমরা অনার্স মাস্টার্স লেভেলে দেখতাম, বিশেষ করে অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ারে কিন্তু এগুলো আমরা সবাই দেখছি। তো ওগুলো কিন্তু এখন কাজে লাগানোর সময়। আচ্ছা, পিয়ারসন কোরিলেশন হোক আর যে কোনো কোরিলেশন হোক, এই সম্পর্কটা মাথায় রাখবেন, 1 মার্ক কমন পড়ে যেতে পারে। কোরিলেশনের মান অলওয়েজ +1 থেকে -1 ভিতরে হয়, এটার বেশি তো আর হওয়ার সুযোগ নাই। সম্পর্ক তো 1-এর বেশি হবে না, মানে একটার সাথে একটা যদি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কও হয়, আত্মার সম্পর্ক, একজনের আত্মার সমান আরেকজনের আত্মা, এর চাইতে বেশি ঘনিষ্ঠ আর হওয়া সম্ভব না। তো এই জন্য +1 আর -1 ওটাও সম্পর্ক, তবে একদম বেশি ঘৃণা, একে তো বেশি ভালোবাসা, আরেক জায়গায় বেশি ঘৃণা। সর্বোচ্চ স্তরের ভালোবাসা থাকলে +1 আর সর্বোচ্চ স্তরের ঘৃণা থাকলে -1, যেটা আগে একটা উদাহরণ, এটা দিলাম কি যাতে মনে রাখার জন্য, এটা হচ্ছে কথার কথা টাইপের একটা উদাহরণ। আচ্ছা, ইন্টারপ্রিটেশনটা আমরা আগে এগুলো দেখছি, এগুলো দেখবো না। র্যাঙ্ক কোরিলেশন আর পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টের পার্থক্যটা কি? যখন আমরা একটা ডাটা সেটের ভিতরে কোনো আমরা ডাটা ভ্যালু দেখব না, জাস্ট আমরা এরকম দেখতে পারি যে এই যে আমরা বিসিএস এর খাতা দেখার ক্ষেত্রে বলতে পারেন যে প্রথম টিচার এই স্টুডেন্টকে তৃতীয় বানাইছে, আর একটা স্টুডেন্টকে চতুর্থ বানাইছে, আর একটা স্টুডেন্টকে পঞ্চম বানাইছে, এরকম র্যাঙ্ক যখন থাকবে আমরা ডাটা সেটের ভ্যালু পাবো না, কিন্তু জাস্ট র্যাঙ্ক পাবো, একজন প্রথম হয়েছে, একজন তৃতীয়, দ্বিতীয়, এরকম যখন র্যাঙ্ক পাবো সেক্ষেত্রে র্যাঙ্ক কোরিলেশন হবে। আর র্যাঙ্ক কোরিলেশন আমাদের কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে পারে। কিভাবে কোয়ালিটিভ ডাটা নিয়ে কাজ করতে পারে? ধরেন একটা বিচারক একজনকে গুড দিল, আরেকজনকে ব্যাড দিল, আরেকজনকে হচ্ছে মিডিয়াম দিল, এরকম যে ডাটা সেটগুলো, ওগুলো নিয়েও কিন্তু র্যাঙ্ক কোরিলেশন কাজ করতে পারে। তাহলে কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে পারে না কিন্তু পিয়ারসন, কিন্তু র্যাঙ্ক কোরিলেশন সেটা পারে, সেই বিষয়টা একটা ইম্পর্টেন্ট। আর এই যে সংজ্ঞা, কনসেপ্ট, এটাই কিন্তু এমসিকিউ এর জন্য পারফেক্ট। এই জন্য আমরা ম্যাথ করবো ঠিকই, কিন্তু এই ছোট ছোট যে কনসেপ্ট, এগুলা কিন্তু আমি যেগুলো বলতেছি প্লাস বই যেগুলো দিছি ওইগুলো থেকে একটু পড়বেন দয়া করে, কারণ এই কনসেপ্টের থেকে অনেক এমসিকিউ হবে। কারণ 100টা প্রশ্নের ভিতরে দেখবেন যে ম্যাথ আসবে 30টা, আর বাকি 70টা আসবে এরকম ছোট ছোট কনসেপ্টুয়াল বিষয়। পরে এরকম মনে হবে যে সহজ তো ছিল, প্রশ্ন তো সহজ ছিল, কিন্তু পারলাম না, একটু পড়লেই পারতাম। এটা কিন্তু পরীক্ষা হলে যায় মনে হবে প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন আমার কাছে মনে হয় না হবে, একটু পড়লে আপনারা 60-70 পাবেন, মানে পরিসংখ্যান অংশে। র্যাঙ্ক কোরিলেশনটা গেলাম। পার্শিয়াল কোরিলেশন, এই যে সংজ্ঞার থেকে এমসিকিউ আসবে। পার্শিয়াল কোরিলেশন কি? ধরেন 3টা ভেরিয়েবল আছে, 1 2 3 হতে পারে, XY Z হতে পারে। আমরা ওই 3টা ভেরিয়েবলের মধ্যে শুধু 1 আর 2 এর সম্পর্ক নিয়ে কাজ করব। ধরেন 1 2 3 এর ভিতরে একটা সম্পর্ক আছে, 1 বাড়তেছে, 2 বাড়তেছে, 3 বাড়তেছে বা কমতেছে, কিছু একটা আছে তাদের ভিতরে। ওই 3টা ভেরিয়েবলই একসাথে কাজ করতেছে। এইখানে স্টুডেন্টের হাইট বাড়তেছে, ব্রাজিলে বৃষ্টিপাত বাড়তেছে বা কমতেছে, ওইদিকে বলিউডে হিট মুভির সংখ্যাও বাড়তেছে বা কমতেছে। 3টা ধরেন ভেরিয়েবল, ওই 3টা ভেরিয়েবলের মধ্যে জাস্ট 2টা নিয়ে কাজ করব, আর একটা থাকবে সাইলেন্ট, ও ওখানে চুপচাপ দাঁড়ায় থাকবে। সেটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। অর্থাৎ পার্শিয়াল কোরিলেশনে আমরা জাস্ট একটা ভেরিয়েবল
আলাদা করে রেখে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, ওইটাই পার্শিয়াল কোরিলেশন। তো ওইখান থেকে কিন্তু এমসিকিউ হয় অনেক ক্ষেত্রে। আমাদের ওই যেই বইগুলা বা আমাদের লেকচার শিটগুলো দেখবেন এরকম এমসিকিউ অনেক দেওয়া হয়েছে। এটার কারণ কি, আমার একটা দৃঢ় ধারণা এই রকম এমসিকিউ বেশি আসবে। আর এটা আপনারা যারা পড়াশোনা করবেন তারাও কিন্তু দেখবেন যে ম্যাথ কিন্তু খুব বেশি নিজেরাও পড়তে গেলে দেখবেন যে অনেক বড় বড় ম্যাথ চলে আসে, কনসেপচুয়াল ম্যাথ ছোট ছোট ওগুলাই কিন্তু সংখ্যা খুব বেশিও না। আচ্ছা দেখেন যে এইগুলোর থেকে কিন্তু খুব বড় ম্যাথ দেবেও না, যদি দেয়ও ছোট ছোট ম্যাথ দেবে। আর যেটা বললাম যে সূত্র জাস্ট একটু দেখে রাখবেন, এখানে যদি খুব বেশি কষ্ট হয় মুখস্থ করতে এটা দরকার হয় বাদ দিলেন, কিন্তু সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখেন যে এটা তো গেল কোরিলেশন রেশিও ইটা, এটা কি নন লিনিয়ার রিলেশনশিপ, এটা আসলে আর কিছুই লাগবে না, জাস্ট এটাই মাথায় রাখবেন, এটার সূত্রও লাগবে না। কোরিলেশন রেশিও ইটা, এটা কখন ব্যবহার হয় জাস্ট এটা মাথায়, একটা লাইন জাস্ট এখন বলবো, যদি আসে এটাই আসবে। সেটা কি, নন লিনিয়ার রিলেশনশিপ। এবং এইখান থেকেই একটা খুবই মজার জিনিস আমরা শিখব, আর ইকুয়াল 0। এখন দেখেন যে এই পেজে আমরা দুইটা এমসিকিউ লিখে ফেলছি, যেটা পরীক্ষা মেন পরীক্ষাতেও আসতে পারে অথবা ভাইভাতে কেউ না কেউ সম্মুখীন হতে পারেন। খুবই ইম্পর্টেন্ট দুটা জিনিস। এই ইটা নন লিনিয়ার রিলেশনশিপ মাপতে ব্যবহার হয়, অর্থাৎ নন লিনিয়ার রিলেশনশিপ ওই স্পেয়ারম্যানও পারে না, পিয়ারসনও পারে না। কিন্তু আরেকটা বিষয়, আচ্ছা এটা তো ক্লিয়ার হলো নন লিনিয়ার রিলেশনশিপ। আর ইকুয়াল টু 0 এটার মানে আসলে কি, অ্যাসোসিয়েশন অথবা রিলেশনশিপ। এটার মানে কি আসলে এটা, আর ইকুয়াল টু 0 যদি হয়, এটা একটু খেয়াল করে শোনেন, আর যদি 0 হয় তাহলে কি আমরা এটা বলতে পারি যে অ্যাসোসিয়েশন অথবা রিলেশনশিপ 0 দুইটা ভেরিয়েবলের ভেতরে? উত্তর হচ্ছে না। অর্থাৎ আর ইকুয়াল টু 0, একটু আগে তো বলে আসলাম যে আর ইকুয়াল টু 0 অর্থ কোরিলেশন নাই, শূন্য কোরিলেশন। ওইখানে মাথায় রাখতে হবে কি, যে কোনো আর ইকুয়াল টু 0 অর্থ হচ্ছে কোনো লিনিয়ার বা সরল রৈখিক সম্পর্ক নাই, কিন্তু নন লিনিয়ার বা কার্ভিলিনিয়ার সম্পর্ক কিন্তু থাকতেই পারে। আর ইকুয়াল টু 0 হলেও সেটা থাকতে পারে। দুইটা ভেরিয়েবলের ভেতরে আমাদের যদি এরকম লিনিয়ার রিলেশনশিপের কথা যদি বলি, এরকম এরকম থাকলে সেখানে কোনো লিনিয়ার রিলেশনশিপ আমরা ড্র করতে পারি না। অর্থাৎ এখানে আর ইকুয়াল টু 0, নো লিনিয়ার রিলেশনশিপ, এটা রিলেশনশিপ লেখছি বুঝে নেবেন। আর ইকুয়াল টু 0 অর্থাৎ নো লিনিয়ার রিলেশনশিপ। কিন্তু এই প্লট থেকে গবেষণা করে আমাদের ডাটা অ্যানালাইসিস টুল আছে বিভিন্ন রকম, সেখান থেকে দেখা যায় যে এরকম দুইটা অ্যাসোসিয়েশন পাওয়া যেতে পারে। মানে এটা এরকম এক্স্যাক্টলি পাওয়া যাবে তা না, আমরা জাস্ট একটু বললাম উদাহরণস্বরূপ। তো এটা কিন্তু কার্ভিলিনিয়ার সম্পর্ক, নন লিনিয়ার সম্পর্ক। তখন কিন্তু দেখেন যে আর ইকুয়াল টু 0 পাইলেও অ্যাসোসিয়েশন কিন্তু থাকবে, সেই অ্যাসোসিয়েশনটা লিনিয়ার অ্যাসোসিয়েশন না, কার্ভিলিনিয়ার অ্যাসোসিয়েশন। অর্থাৎ আর ইকুয়াল টু 0 এটাই আমাদের প্রমাণ করে না যে কোরিলেশন একদমই 0, সেখানে কিন্তু নন লিনিয়ার কোরিলেশনশিপ থাকতেও পারে। তো এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এটা একটা সুন্দর একটি প্রশ্ন, যেটা কিনা ওই যে এসপি গুপ্তা এমপি গুপ্তার বইগুলাতে এরকম বিষয় অনেক সময় বর্ণনা করা থাকে। আচ্ছা আমরা যেহেতু কোরিলেশন দেখে ফেললাম, কোরিলেশনের ওই যে দুটা সূত্র থাকলো, ওই দুটা সূত্র ওইটার থেকে ছোট একটা ম্যাথ দেখব, খুবই ইন্টারেস্টিং ম্যাথ দেখব আমরা সামনে, এগুলো অনেক কিছু পড়বো। তার আগে দেখেন ওই ম্যাথের একটা এই যে এরকম টাইপের ম্যাথ আসে, তাহলে কি, আচ্ছা এটার দেখার আগে, আচ্ছা এখানে দেখে লাভ নাই আসলে, আমি আরেকটা ম্যাথ করাবো, ডাটা সেট আমি দিয়ে দিচ্ছি, মানে এটা আরেকটা ম্যাথ, আমি আরেকটা ম্যাথ টোটাল দেখেই করাচ্ছি। আচ্ছা এটা থাক, আমরা পাশেই এটা করি। আচ্ছা এখন যে ম্যাথটা করাবো, স্পিয়ারম্যান আর র্যাঙ্ক কোরিলেশন, এটা কি টাইপের ম্যাথ আসতে পারে সেটাও হয়ে যাবে, এবং এই দুটো নিয়ে যদি কারো কনফিউশনও থাকবেন সেটাও আমাদের হয়ে যাবে। এবং আমরা খুবই থিওরেম বেসড না পড়ে একটু সংখ্যা দিয়ে দিয়ে
সংখ্যার খেলা দেখে আমরা স্টারটা বোঝার ট্রাই করব। মানে ভার্সিটি লেভেলে আমরা তো নর্মালি থিওরেম বেস বেশি পড়ি, ম্যাথমেটিক্স অনেক সময় কম থাকে, থিওরি বেশি থাকে, তাই আমরা এখানে ম্যাথ দিয়ে বোঝার ট্রাই করি যে এই বিষয়টা আসলে কি। তো পিয়ারসনের ক্ষেত্রে আমরা সূত্রটা আরেকবার একটু লিখি যে পিয়ারসন আমাদের কি বলছে। এই সূত্রগুলো লিখতে হবে কি যে অনেক সময় সরাসরি সূত্র প্রশ্ন হতে পারে, কিন্তু আপনার লাক যদি ভালো থাকে নিচের কোনটি পিয়ারসনের টেস্ট পরে 4টা সূত্র দিয়ে দিল, সম্ভাবনা কম হতেও পারে। তো এই জন্য সূত্রগুলো একটু মুখস্থ রাখা দরকার, ইম্পর্টেন্ট যত সূত্রগুলো আছে। তো পিয়ারসনের ক্ষেত্রে আমরা এখানে কি লিখছিলাম, সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ওয়াই মাইনাস, সরি স্কোয়ার হবে না, এক্স মাইনাস এক্স বার, এবং এখানে সামটা হবে না, নিচে যাবে, বুঝছেন? এই যে দেখেন সূত্রগুলা কিন্তু মাত্রই লিখলাম আর ভুলে গেছে, ঠিক আছে? তো উপরে মানে নিউমারেটরে এটা যাচ্ছে, এখানে নিচে রুট ওভার সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সাম অফ ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এই যে আমাদের সূত্রটা আছে, এটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এইটাকে অল্টারনেটিভ ভাবে আমরা এটাও লিখতে পারি। এটার থেকে এটা কিভাবে আসলো, এই বিষয়গুলো আসলে এখন যারা থিওরেম জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আপাতত জাস্ট একটু মনে রাখেন, কারণ এখন আসলে ডিরাইভ করার টাইম নাই। আমরা অঙ্কে অনেক সময় সরাসরি চলে আসতে পারে দেখে এগুলো একটু মনে রাখবো। অর্থাৎ পিয়ারসনের যে সূত্র এটা এভাবে হতে পারে যে কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে দুইটা ভেরিয়েবলের কোভেরিয়েন্স, এবং এটা আমরা জানি যে ভেরিয়েন্সের সাথে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এক্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ওয়াই, মানে ডিসপারশনের যে মেজারমেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আর পেতে পারি এবং ডিভাইড করব সেটা। আচ্ছা, পিয়ারসন আর এটার আমরা দুইটা ডাটা সেট কনসিডার করব। ধরেন যে দুইটা টিচার খাতা দেখে না, আপনাদের বিসিএস এ দুইটা টিচার তো খাতা দেখে, তো দুইটা টিচারের ভিতরে ধরেন যে খাতা দেখা হচ্ছে, ওই টিচার হচ্ছে এক্স আর ওয়াই। একটা সিচুয়েশন চিন্তা করেন যে একজন টিচার হচ্ছে এক্স আর একজন টিচার হচ্ছে ওয়াই, আর স্টুডেন্ট আমরা যদি এখানে বলি এটা হচ্ছে স্টুডেন্ট 1, 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5। মানে আপনার কাহিনীটা কি ঘটে ওখানে, স্টুডেন্ট 1 দুইবার তার খাতা দেখা হয়, দুইজন টিচার দেখে। স্টুডেন্ট 2 তার খাতাও দুইবার দেখে দুইজন। স্টুডেন্ট 3 তার খাতাও এরকমভাবে 5টা স্টুডেন্ট আমরা বাছাই করতে পারি, তাদের খাতা দেখা হচ্ছে। মানে এই উদাহরণটা দিয়ে আমরা আসলে স্পেয়ারম্যান আর পিয়ারসনের ভিতরে একটা রিলেশনশিপ আমরা দেখব কিভাবে আসে। তো স্টুডেন্ট 1-এ ধরেন যে দুইটা টিচার এখানে খাতা দেখছে, কোনো একটা প্রশ্নে ধরেন যে মার্ক, হ্যাঁ, কোনো একটা প্রশ্নে এরকম একটা মার্ক 3, 1, 2, 5, 4, আর আরেকজন টিচার ধরেন স্টুডেন্ট 1 এই প্রথম টিচারের কাছে 3 পাইছে, দ্বিতীয় টিচার সে হচ্ছে স্টুডেন্ট 1-কে 3 দিছে ধরেন কোনো একটা প্রশ্নে, মানে 5-এর ভেতরে। স্টুডেন্ট 2 যে তাকে ধরেন যে সে 2 দিছে, স্টুডেন্ট 3-কে 1 দিছে, স্টুডেন্ট 4ও 5 পাইছে, স্টুডেন্ট 5 4। একটা কোরিলেশন এখান থেকে আমরা যদি বের করতে চাই বের করতে পারবো। আমাদের যে পিয়ারসনের যে আর সূত্র দেখালাম সেখান থেকে কিন্তু আমরা একটা রিলেশনশিপ বের করতে পারবো। সেই সূত্রে আমাদের কি ছিল, এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, এই যে বিষয়টা ছিল। অর্থাৎ এরকম ছোট ম্যাথের ক্ষেত্রে কিন্তু এগুলো বের করা খুব একটা কঠিন না। অর্থাৎ এক্স বার যদি আমরা বের করতে চাই, এক্স বার কত হবে, 3 1 4 আর 2 6 আর 5 11 4 15 ভাগ 5 3 হবে। আর এখানে ওয়াই বার কত হবে, দেখেন যোগফল তো একই, 3 আর 2 5 1 6 5 11 4 15, তাহলে 15 ভাগ 5-এ 3, জাস্ট
এক্স আর ওয়াই এর মিনটাই কিন্তু এখানে আমাদের প্রয়োজন হবে। সূত্রের আরেকটা অংশে কি ছিল, ওই দুইজনের সাথে স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার এবং গুণফল ছিল কিন্তু। আচ্ছা, আমরা ওইটা বের করে ফেলি। দেখেন যে সূত্রে ওইটা বসানোর জন্য এটার গুণফল লাগবে, অর্থাৎ আমরা যা বের করলাম এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার এখানে বের করা লাগবে আগে, তারপরে গুণফলটা দেখাবো। আচ্ছা, অর্থাৎ এক্স মাইনাস এক্স বারটাকে বের করে নেই, তারপর গুণফল আরেকটা জায়গা একটু করতেছি, এখানে আরেকটা লাইন টানি আমরা। অর্থাৎ কি হলো, আমাদের দুইটা ভেরিয়েবল, দুইটা ডাটা সেট থাকবে, সেটার আগে মিন বের করলাম, এক্স বার বের করলাম এক্স থেকে, ওয়াই থেকে ওয়াই বার বের করলাম, এবং প্রত্যেকটা ডাটা থেকে তাদের মিনটা বাদ দিব, আমরা তাদের মিনটা বাদ দিব। এই যে আমরা ডাটা পয়েন্ট এক্স এর জন্য প্রথমটা কি 3 আর এক্স বার 3, তাহলে 3 মাইনাস 3 করব প্রথম ডাটার জন্য। আমরা এটাকে এক্স আইও লিখতে পারি, সহজবোধ্যতার জন্য এখানে লিখি নাই। আই বলতে আসলে 1 2 3 4 5 এখানে হবে আয়ের ভ্যালুটা। তো 3 মাইনাস 3, প্রথমে এটা হচ্ছে 0 1, তাহলে এখানে এক্স টু মাইনাস এক্স বার, সেই ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস 3 মানে মাইনাস 2, এবং তারপরে 5 মাইনাস 3 হবে প্লাস 2, প্লাস আর লেখার দরকার ছিল না, জাস্ট লিখলাম 5 মাইনাস 3। আচ্ছা, 3 এর ক্ষেত্রে হইল 0, 1 এর ক্ষেত্রে হইল মাইনাস 2, 2 এর ক্ষেত্রে, আচ্ছা একটা বাদ গেছে এখানে, 2 এর ক্ষেত্রে হচ্ছে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, 5 মাইনাস 3 সেটা হচ্ছে 2, আর 4 মাইনাস 3 সেটা হচ্ছে 1। এই যে দেখেন আমাদের এক্স মাইনাস এক্স বার এইভাবে পাইলাম, আর ওয়াই মাইনাস ওয়াই বার, এটা একইভাবে ওয়াই এর ভ্যালু থেকে ওয়াই এর যে মিনগুলো আমরা বাদ দিতে থাকবো। আচ্ছা, 3 মাইনাস 3 0, 2 মাইনাস 3 মাইনাস 1, 1 মাইনাস 3 মাইনাস 2, 5 মাইনাস 3-তে 2, আর 4 মাইনাস 3-তে 1। দেখছেন যে আমাদের ওই উপরের অংশের কিন্তু কাজ শেষ। সাম যদি করি, সাম অফ এই দুটার গুণফল আবার নিতে হবে, অর্থাৎ গুণফলটা আমরা প্রোডাক্ট বের করি, প্রোডাক্ট বের করব। এখন পর্যন্ত আশা করি বুঝতে পারছি, দুইটা ডাটা সেট আছে, জাস্ট আমরা স্পেয়ারম্যান টেস্ট করতেছি, এই জন্য ডাটা সেটের জন্য সূত্রে যা লাগে ওই অংশগুলো আমরা এখানে বের করলাম, জাস্ট আর কোনো কিছুই করি নাই। আচ্ছা, এখন এই দুটার প্রোডাক্ট নিব আমরা, এই দুটার যদি প্রোডাক্ট নেই আমরা, পাশে মনে দেখা যাবে না, আচ্ছা এখানে আমরা দেখি দুটার প্রোডাক্ট এক্স মাইনাস এক্স বার, ওয়াই মাইনাস ওয়াই বার, এই দুটার গুণফল আমরা নিচ্ছি, ওখানে আলাদা ছিল, এখানে গুণফলটা নিব। তো গুণফল হচ্ছে 0 ইন্টু 0, অ্যান্ড সেকেন্ডে কিন্তু মাইনাস 2 এর সাথে মাইনাস 1-এর যে গুণফলটা, তাহলে 2 ইন্টু 1-এ কি 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 2 1-কে 2, তারপরেও কিন্তু 1 ইন্টু 2 সেটাও কিন্তু 2 হবে। আচ্ছা, এরপর 2 2-এ 4, আর 1 1-এ 1। এবার সাম যদি করি, সাম শেষে যদি সামটা লিখি, 2 আর 2-এ 4, আর 4 8 1-এ 9, অর্থাৎ আমরা উপরে কিন্তু 9 পেলাম। এই অংশটা কিন্তু অর্থাৎ নিউমিনেটর যে ভ্যালুটা সেটা আমরা 9 কিন্তু এখানে পাইছি। এখন লাস্টে আমাদের কি আছে, সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, সাম অফ ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার, এবং হোল তার হচ্ছে রুট, অর্থাৎ আমাদের এক্স মাইনাস এক্স বার যা আছে না ওইটার স্কোয়ার করব এবং তার সাম করব। আমরা এখানে যদি আমরা এই কাজটা করি, আমরা খাতায় কিন্তু এতক্ষণ তুলে যাওয়ার কথা, খাতায় তুলে ফেলছেন আগে, তাহলে এখন বাকি অংশটুকু আমরা যদি দেখি যে এখান থেকে স্কোয়ারটা নিব, এখান থেকে স্কোয়ারটা করে নেই, তাহলে 0 স্কোয়ার, 0 স্কোয়ার তো 0ই থাকবে, মাইনাস 2 স্কোয়ার কত 4 হবে, মাইনাস 1 স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস ভ্যালুটা উঠে যাবে, আর 2 স্কোয়ারের ক্ষেত্রেও আমাদের 4 পাবো, 1 স্কোয়ারের ক্ষেত্রেও 1 হবে। এখানে কি হবে, মাইনাস 1 স্কোয়ারটা 1 হয়ে যাবে, মাইনাস 2 স্কোয়ারটা 4 হবে, 2 স্কোয়ারটা 4 হবে। তাহলে আমরা সামটা কী পাবো, এগুলো যখন ক্যালকুলেশন করব খুব কুইকলি কিন্তু করে ফেলতে হবে। দেখা যায় এরকম কিছু ম্যাথ একটু বড় আসতেও পারে, এটা কিন্তু বড় না, কিন্তু তারপরে এমসিকিউর জন্য বড়। 4 1-এ 5 4 9 1-এ 10, আর ওখানে 4 আর 4 8 আর 2-এ 10। তাইলে আমাদের এখানে যদি এইটা কিন্তু 10, এই সাম এই অংশটাও 10, অর্থাৎ নিচের অংশটা পেলাম √10 ইন্টু 10, 10 ইন্টু 10-এ 100,
অর্থাৎ আমাদের স্পেয়ারম্যান আর কি আসলো 9 ডিভাইডেড বাই √10 ইন্টু 10, অর্থাৎ 100-র রুট মানে তো 10ই থাকবে, 9/10 0.9। ঠিক আছে, এটা হচ্ছে 0.9 আসলো আমাদের পিয়ারসন। তো এইভাবে দুইটা ডাটা সেট থেকে আমরা পিয়ারসন কিন্তু বের করতে পারি। এখন এই দুইটা ডাটার সেটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, একটা পয়েন্টই কিন্তু ছিল আলাদা, 1 আর 2 আর 2 আর 1। আমরা বলছিলাম না r=0 হলে আমাদের কোনো r=1 হলে আমাদের সম্পর্কটা সবচেয়ে বেশি থাকবে এ যদি 2 হইতো আর এ যদি 1 হইতো, তাহলে কিন্তু আমাদের এখানে উপরে 9 না হয়ে 10 হয়ে যেত। আপনারা এরকম বসায় চেক করতে পারেন। তো এখানেই তো মুছতে হবে না। আচ্ছা, এবার জাস্ট র্যাঙ্ক টেস্ট একটা ছিল না, ওই র্যাঙ্ক টেস্টটা একটু দেখেন, তাহলে দুইটা উদাহরণও হয়ে যাবে, প্লাস র্যাঙ্ক টেস্ট আর স্পেয়ারম্যান টেস্টের থেকে আর কোনো সমস্যাও থাকবে না। তো স্টুডেন্ট 1 দিয়েই আমরা ব্যাখ্যা করব এই বিষয়টা আরেকটু ডিফারেন্ট স্টাইলে। সেটা কি, স্টুডেন্ট 1 এর ক্ষেত্রে আমার ধরেন মার্ক দেওয়া নেই, ওয়াই এর ক্ষেত্রেও মার্ক দেওয়া নেই, আমাদের জাস্ট কি দেওয়া আছে, র্যাঙ্ক দেওয়া আছে। তাদের র্যাঙ্কটা দেওয়া আছে আমাদের এই যে আগের মতোই আমরা ডাটা ধরি 3, 1, 2, 5, 4, এইটা ধরেন যে হচ্ছে র্যাঙ্ক দেওয়া, মানে প্রথম টিচার 1 নাম্বার স্টুডেন্টকে 3 নাম্বার পজিশনে রাখছে, আমাদের কাছে এরকম তথ্য। দ্বিতীয় টিচার যে সে 2 নাম্বার স্টুডেন্টকে 1 নাম্বারে রাখছে। আর এখানে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে, আচ্ছা এটা আমরা আবার বলতেছি, আগে লিখে নিই, 3, 2, 1, মানে ইন্টারপ্রিটেশনটা বুঝতে হবে, না হলে একটু গোলায় যাবে বিষয়গুলো। প্রথম টিচার স্টুডেন্ট 1কে হচ্ছে থার্ড বানাইছে, দ্বিতীয় টিচারও ওকে থার্ড বানাইছে। এটার মানে আসলে এইটা, স্টুডেন্ট 2 যে প্রথম টিচারের কাছে সে ফার্স্ট হয়েছে, দ্বিতীয় টিচারের কাছে সেকেন্ড হয়েছে, এগুলো কিন্তু এনডি চিন্তা করতে পারেন। এটার ক্ষেত্রে তো হবে না, সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড, আর এটা হচ্ছে আরডি থার্ড। তো এই যে র্যাঙ্ক দেয় আমাদের র্যাঙ্ক টেস্ট স্পেয়ারম্যান রো, র্যাঙ্ক টেস্ট রো যে স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশনটা এরকম হয়, জাস্ট নাম্বার আমরা কনসিডার করি না, আমরা জাস্ট র্যাঙ্ক কনসিডার করি। এমন না যে নাম্বার নিলে করা যাবে না, সেক্ষেত্রেও করা যাবে, নাম্বার থেকে আমরা র্যাঙ্ক বানাবো, সেক্ষেত্রে বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিফারেন্স নিতে হবে, দুইটা টিচারের র্যাঙ্কিংয়ের যে ডিফারেন্স, সেই বিষয়টা আমরা করব। আমাদের একটা সূত্র আছে এরকম, এটা একটু মাথায় রাখবেন। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা যদি করি, তাহলে দেখেন আমাদের কি লাগতেছে, সাম অফ ডিআই স্কোয়ার। হোয়াট ইজ ডিআই? ডিআই হচ্ছে প্রথম টিচারের র্যাঙ্ক থেকে দ্বিতীয় টিচারের র্যাঙ্কের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ডিআই। অর্থাৎ এখানে 3, এখানে 3, 3 - 3 0, এখানে 1, ওখানে 2, 1 - 2 -1, এখানে সেকেন্ড 2 - 1, সেখানে হচ্ছে 1, 5 - 5 0, 4 - 4 0, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, ডিআইটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা একটু লিখে রাখতে পারেন যে এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে র্যাঙ্কের ডিফারেন্স। আমরা বলছিলাম না যে এটা কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, এখানে তো কোনো কোয়ান্টিটেটিভ না, কিন্তু এগুলো থার্ড, সেকেন্ড, ফার্স্ট, এটা অর্ডার এখানে ব্যবহার করা হয়েছে। তো এখন ডিআই স্কোয়ার যদি করেন, সেটা কি হবে, 0 স্কোয়ারের 0, -1 স্কোয়ারের জন্য 1, এটা 1, এটা 0, এটা 0। তাহলে আমরা যখন সাম অফ ডিআই স্কোয়ার করব, সাম অফ ডিআই স্কোয়ার করলে 1 1 2 আসবে, সাম অফ ডিআই স্কোয়ার ইকুয়াল টু 2 আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি ওই সূত্রে বসাই, নিচে আমরা লিখি যে রো 1 - 6 ইন্টু সাম অফ ডিআই স্কোয়ার কত আসলো, 2 আসলো, আর নিচে কি এন কিউব, এন এর মান কত, এখানে কয়টা স্টুডেন্ট আছে, 5 জন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এক্স আর ওয়াই এর জন্য 2 ভেরিয়েবল, সেটা না, এখানে কয়জন স্টুডেন্টকে আমরা খাতা দেখতেছি সেটা। তাহলে এন এর মান হচ্ছে 5, 5 কিউব মাইনাস ওখানে হচ্ছে 5, এটা আসবে। তাহলে 1 মাইনাস এখান থেকে 6 2 আমরা 12 লিখতে পারি, আর 125 - 5 120, তাহলে
এখান থেকে আমরা এটা পাই যে 120 108 কাটাকাটি করলে দেখেন উপরে 9 থাকবে, নিচে 10 থাকবে। দেখছেন এটা মিলে গেছে, কিন্তু এই যে আগেরটার ক্ষেত্রেও কিন্তু 0.9 পাইছিলাম আমরা। এখন স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট যেটা, সে র্যাঙ্কের বেসিসে যেটা পাইলাম, আগেরটা কিন্তু আমরা র্যাঙ্ক না, ওটা জাস্ট নাম্বার ছিল, একই মানই পাইলাম। এখন স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট 0 কখন দিত, 1 কখন দিত, যখন এইটার ভ্যালু 0 হইতো। এইটার ভ্যালু যদি 0 হইতো তাহলে আমরা বলতাম না যে অ্যাসোসিয়েশন 1, কোরিলেশন 1, অর্থাৎ দুইজন একই র্যাঙ্ক দিছে। এটা কখন করতো, যখন এই সেকেন্ডের জায়গা যদি ফার্স্ট হইতো আর এই ফার্স্টের জায়গা যদি সেকেন্ড হইতো, তখন কি দুইজনের একই র্যাঙ্ক হইতো, তখন কিন্তু ডিআই সাম অফ ডিআই স্কোয়ার ওটা কিন্তু 0 হয়ে যাইতো, কারণ দুইজনের ডিফারেন্স সব জায়গায় 0 থাকতো। সেক্ষেত্রে আমাদের রো এর ভ্যালু কিন্তু এটা 0 হয়ে যাওয়ার পরে শুধু রো ইকুয়াল টু 1 আসতো। এটাই হচ্ছে বিষয়, যে এইভাবে আমাদের 0 আসতে পারে মান। এই স্পেয়ারম্যানের ক্ষেত্রেও আসতে পারে, আমাদের হচ্ছে পিয়ারসনের ক্ষেত্রেও আসতে পারে, এবং যখনই 0 আসবে তখনই আমরা এটাকে বলবো যে কোরিলেশন 1, অর্থাৎ দুইজন সমানভাবে অ্যাগ্রি করছে কোনো একটা সিচুয়েশনে। তাহলে আমাদের এরকমভাবে দুইটা ডাটা সেট থাকলে অ্যাসোসিয়েশনটা বের করতে পারি। আচ্ছা, তো এখন এই দুইটা ডাটা সেটের ভিতরে, না সরি দুইটা ডাটা সেট না, আমরা এই যে স্পেয়ারম্যান আর পিয়ারসন এই দুটার একটু ড্রব্যাকগুলো জানি, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু ক্লিয়ার করে আসছি এখানে। সেটা হচ্ছে কি যে স্পেয়ারম্যান টেস্ট জাস্ট লিনিয়ার টেস্ট করবে, ওটা তো কোলিনিয়ারিটি চেক মানে তো ওইটাই লিনিয়ার টেস্ট করে। আর হচ্ছে আর এর ভ্যালুটা যখন 0 দিচ্ছে সেটা স্পেয়ারম্যান বলতেছে যে লিনিয়ারিটি নাই, তাদের লিনিয়ার কোনো রিলেশনশিপ নাই, কিন্তু অন্যান্য রিলেশনশিপ থাকতে পারে, সে সেটা ক্যাপচার করতে পারে না। আবার স্পেয়ারম্যান টেস্ট কিন্তু অল্প স্যাম্পলের ক্ষেত্রে কাজ করে না, অর্থাৎ স্পেয়ারম্যান টেস্টের স্পেয়ারম্যান না, পিয়ারসন যেটা, পিয়ারসন টেস্টটা কি, স্যাম্পল যখন স্যাম্পল অল্প হলে কাজ করে না। স্যাম্পল অল্প হলে এটা হচ্ছে কাজ করতেছে না। আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, এই ক্ষেত্রেও এটা কাজ করে না। এটা কিন্তু একটা লিমিটেশন, যে কোয়ালিটেটিভের ক্ষেত্রেও কাজ করতেছে না, স্যাম্পল সাইজ যখন অল্প হবে সেই ক্ষেত্রেও সেটা কাজ করতেছে না। স্পেয়ারম্যান টেস্ট যেটা রো, এটা আবার কি উল্টা, কোয়ালিটেটিভের ক্ষেত্রে কাজ করে। কোয়ালিটেটিভের ক্ষেত্রে সেটা কিন্তু স্পেয়ারম্যান যে সে আবার কাজ করে, আর স্যাম্পল সাইজ অল্প হলেই কাজ করে। এটা আবার ওর সুবিধাও যেরকম অসুবিধাও সেরকম। সেটা কি, স্যাম্পল সাইজ অল্প হলে কাজ করে, কিন্তু স্যাম্পল সাইজ যখন 30-এর উপরে চলে যায়, অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওইটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ক্যালকুলেশন, এবং তখন আমরা ওইটা না করে অন্য টেস্টের দিকে যাই। তো এটা হচ্ছে লিমিটেশন বা এরকম। আর র্যাঙ্ক কোরিলেশনের আর একটা সমস্যা হচ্ছে, এটা জাস্ট মাথায় রাখেন, ডিস্ট্রিবিউশন ক্লাসগুলোতে আমরা এগুলো পড়াবো যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসবে। বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি, এটা মুখস্থ রাখবেন, অনেক সময় আসে সরাসরি। বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্পেয়ারম্যান কাজ করে না, অর্থাৎ র্যাঙ্ক কোরিলেশনটা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কাজ করতেছে না। তো এইগুলো হচ্ছে লিমিটেশন। এখান থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে এমসিকিউ বেসড কিছু জিনিস এখান থেকে আসতেই পারে। আচ্ছা, আমরা এই পর্যন্ত যে কনসেপ্টগুলো শিখলাম সেখান থেকে আশা করি আপনার স্লাইড থেকে আরও পড়বেন, ওখানে ফাইলটা দেওয়া থাকবে, ওখানে আরও আছে। আচ্ছা, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। তো লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন যেটা, রিগ্রেশনটা কি, একটা ভেরিয়েবলের মাধ্যমে আর একটা ভেরিয়েবলকে আমরা প্রেডিক্ট করব। আমরা যদি এটা চিন্তা করি, দুইটা গ্রাফ দেখলাম, আমরা ছোটবেলায় আমরা সরল রেখার সমীকরণ দেখছি তো সবাই, যে y ইকুয়াল টু mx প্লাস c। এই যে সরল রেখার সমীকরণ, আমরা 9-10-এর বইতেও এটা এখন দেখি,
এই সরলরেখার সমীকরণটা বুঝলেই কিন্তু আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা বোঝা হয়ে যাবে। রিগ্রেশনের বেসিক কনসেপ্টটা কি সেটা আমাদের একটু মাথায় ঢোকাই। ধরেন দুইটা ভেরিয়েবল আছে, এক্স প্লট করলাম, এটা ওয়াই প্লট করলাম, এখানে আমরা এইখানে আবার ওয়াই প্লট করলাম, সেইখানে এক্স প্লট করলাম। এইখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল নিলাম, এক্স এর উপরে ওয়াই ডিপেন্ড করতেছে, অর্থাৎ এখানে দুইটা ভেরিয়েবল কিন্তু অবশ্যই লাগবে। সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল লাগবে যার একটা কিনা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। তো এইখানে আমরা বললাম কি এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর উপরে ওয়াই ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্ট ফিট করলাম, তারপর একটা রিগ্রেশন লাইন টানলাম। রিগ্রেশন লাইনটা যে টানলাম ওইটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স যেটা, ওইটা অ্যাকচুয়ালি ওই রিগ্রেশন লাইনটাকেই বোঝাচ্ছে। এটা কেন এটা লাইন বোঝাচ্ছে, আমরা ছোটোবেলার এই ম্যাথটা যদি দেখি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা যে সরল রেখার সমীকরণ ছিল সেটাই কিন্তু এইখানে জাস্ট এ আর বি হয়ে গেছে। এই লাইনটাকে যদি আরেকটু বাড়াই, আমরা যদি এরকম একটু বাড়ায় দেই, সেক্ষেত্রে আমরা মাঝখানে কিন্তু এরকম একটা স্লোপ, যেটা বলে স্লোপ না ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট বা ছেদক বাংলায় যেটা বলে, ওই যে এ অংশের মানে এতটুকু জিরো থেকে এ অংশ উপরে কিন্তু লাইনটা টাচ করছে ওয়াইকে। আর এই লাইনটা ঢাল মানে কতখানিক ঢালু এখানে ছিল, সে এতখানিক উপরে উঠে গেছে। এই যে ঢালু, এই ঢালু নির্দেশ করা হয় ঢাল দিয়ে। তো ওই ঢাল বোঝাই হচ্ছে আমাদের এম সরল রেখার ভেতরে। আর এই যে এ যেটা ইন্টারসেপ্ট যেটা, ওইটা আমাদের বোঝাচ্ছে সি, মানে ধ্রুবক বোঝাইতো যেটা। এখন দেখেন রিগ্রেশন ইকুয়েশনে যদি আমরা চিন্তা করি এ প্লাস বিএক্স, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি চিন্তা করি এ কিন্তু সি, কারণ এই যে কনস্ট্যান্ট এ যেটা ওইটাই কিন্তু ইন্টারসেপ্ট, আর এই যে বি যেটা ওটাই কিন্তু এম। রিগ্রেশন ইকুয়েশনের সাথে আমরা চিন্তা করি তার মানে কি বি কিন্তু ঢাল, এবং সেটাই হয় রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে এই হচ্ছে স্লোপ যেটা সেটা হচ্ছে বি, আর আর হচ্ছে এ হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। এটার ইন্টারপ্রিটেশনগুলো আমরা কি সেটা দেখব। মানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স এটা দিয়ে আসলে কি বোঝায়, y equal to a plus bx, এই ক্ষেত্রে আচ্ছা, এটা আমরা কনসেপচুয়াল অংশেও কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করা আছে। তো ওইদিকে ব্যাখ্যাটা যেটা দেখেন যে হোয়াট ইজ এ রিগ্রেশন কোএফিসিয়েন্ট, ওই রিগ্রেশন কোএফিসিয়েন্টের যে কথা বললাম না, ওইটাই আসলে ওই বি এ প্লাস বিএক্স এর যে বিটা, ওইটাই কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা বলছি। তো এটার নাম হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমরা এই অংশে একটু পরে আসতেছি, মানে আমরা যা আলোচনা করছি এখানে প্রায় সব কভার হয়ে গেছে। তো এখানে যদি আমরা ব্যাখ্যা করে দেই y ইকুয়াল টু এ প্লাস বিএক্স, এখানে এই যে বিটা এটাই হচ্ছে আমাদের যে স্লোপটা যেটা বলতেছি, এই বি দিয়ে কি নির্দেশ করা হয় আর এ দিয়ে কি নির্দেশ করা হয় সেটা আমরা ওখানে দেখব। এই যে বি দিয়ে বোঝাই কি এক্স এর 1 ইউনিট পরিবর্তনের জন্য ওয়াই এর কত ইউনিট পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে বি। এক্স 1 বাড়লো ওয়াই কতখানিক বাড়বে, পার ইউনিট চেঞ্জ অফ ওয়াই ফর পার ইউনিট চেঞ্জ অফ এক্স, এটাই হচ্ছে আমাদের বি। আর এ হচ্ছে কি হোয়েন এক্স ইকুয়াল টু 0 প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই, এক্স 0 থাকলে ওয়াই এর যে প্রেডিক্টেড ভ্যালু সেটা হচ্ছে এ দিয়ে নির্দেশ করা হয়। এই দুটো লাইন একটু মাথায় রাখবেন, পরবর্তীতেও লেখা আছে, এখান থেকে কিন্তু কমন পাইতে পারেন। আর এখানে এক্স আর ওয়াই যখন আমরা চেঞ্জ করে দিই, প্লটটার যখন ডিরেকশনটা ঘোরায় দেই, তখন এটা কি হয় এক্স এখানে কি ছিল ওয়াইটা ডিপেন্ডেন্ট আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে কি হবে এক্সটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে হচ্ছে এ প্লাস বি ওয়াই বা এরকম একটা ইকুয়েশন আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করলে ওইরকম একটা সম্পর্ক আসে, জাস্ট এটাই, আর কোনো কিছু বিষয় নাই এখানে। আমরা হচ্ছে এখানে লিখছি, এটা ইন্টারপ্রিটেশনও শিখলাম।
আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের একটা বিষয় আছে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট বিষয়টা কি? এই যে আমরা বি এর কথা বলতেছি, দুইটা বি পাইলাম না, এক্স এর ক্ষেত্রে একটা বি, ওয়াই এর ক্ষেত্রে একটা বি। এখন এই যে ওয়াই এর ক্ষেত্রে যে বিটা পাইলাম, এটাকে এ আর বি, এ আর বি না, ওয়াই এর ক্ষেত্রে যে বি, এক্স এর ক্ষেত্রে যে বি, ওইটার রিগ্রেশন কোএফিসিয়েন্ট, দুইটাই রিগ্রেশন কোএফিসিয়েন্ট। দুই রকম রিগ্রেশন কোএফিসিয়েন্ট হইতে পারে পরিসংখ্যানে। এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনে ওয়াই যখন ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে বি ওয়াই এক্স, আর যখন এক্স ডিপেন্ডেন্ট হয় সেখানে বি এক্স ওয়াই, দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট হইতে পারে। এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুইটা হইতে পারে, এটার সাথে কোরিলেশনের একটা মজার সম্পর্ক আছে, যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ার, অর্থাৎ রিগ্রেশন যে আমরা কোএফিসিয়েন্ট পাইলাম দুইটা, ওই দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের গুণফল যেটা যদি করি, অর্থাৎ গুণফল যদি করি দুইটা কোএফিসিয়েন্ট এবং গুণফলের যদি রুট করি আমরা, অর্থাৎ জিওমেট্রিক মিন যেটা আমরা যদি জানি, জিওমেট্রিক মিন কিন্তু এটা নির্দেশ করে। আমরা সহজে যদি বলি দুইটার গুণফলের রুট, ওইটাই কিন্তু আমাদের জিওমেট্রিক মিন, মানে জ্যামিতিক গড় যেটা, ওইটাই কিন্তু নির্দেশ করে আর। এবং এটাই কিন্তু রিগ্রেশন আর কোরিলেশনের একটা সম্পর্ক। অর্থাৎ যদি কখনো পরীক্ষায় আসে নিচের কোনটি রিগ্রেশন আর কোরিলেশনের সম্পর্ক নির্দেশক সমীকরণ, সেক্ষেত্রে এটা কিন্তু হবে এই যে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই ইকুয়াল টু আর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ। আচ্ছা, মাল্টিপল রিগ্রেশন আমাদের এক্ষেত্রে হয় কি, যে আমি এর আগেও বলছি যে এগুলা খুবই কঠিন কনসেপ্ট হিসাবে এটা চিন্তা করা যায়, কিন্তু আমাদের এখান থেকে জিস্ট নির্যাষ্টক যখন নিব দেখবেন যে খুব একটা কঠিন লাগবেও না। অর্থাৎ আমরা এখানে একটু ফিল করে কয়েকটা জিনিস বোঝার ট্রাই করবো, জাস্ট এইটুকুই। তো এখান থেকে আমরা বুঝে গেছি যে এক্স এর পার ইউনিট চেঞ্জের জন্য ওয়াইয়ের একটা চেঞ্জ হয়, সেটা আমরা বি দিয়ে প্রকাশ করি। এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াইয়ের একটা প্রেডিক্টেড ভ্যালু আসে, সেটাকে আমরা এ বলতেছি। আর প্রেডিক্টেড ভ্যালুর কনসেপ্টটা আমরা কেন বললি, ওয়াই এক্স ইকুয়াল টু 0 যদি হয় তখন ওয়াইয়ের যে প্রেডিক্টেড ভ্যালু, এটা কেন বললাম, কারণ আমরা তো সবই একটা প্রেডিকশন করতেছি। কারণ এখানে একটা এরর আছে, কিন্তু এখানে কিন্তু এরর আছে প্রত্যেকটা পয়েন্টের সাথে, রিগ্রেশন লাইনের সাথে প্রত্যেকটা পয়েন্টের যে ডিফারেন্স, ওইগুলো কিন্তু এরর বলা হয়। এটাও একটু মাথায় রাখবেন যে এরর বলা হয়। তো এই লিস্ট স্কোয়ার এস্টিমেট একটা মেথড আমাদের আছে, আমরা এটার নাম সবাই শুনছি, আমরা ডেরিভেশনে গেলাম না, জাস্ট এটার সূত্রটা একটু মাথায় রাখতে হবে। এ আর বি, এই যে এ অনেক সময় একটা ডাটা সেট দিয়ে আপনাদের এ আর বি বের করতে বলতে পারে। এ যখন হবে, এ কি হবে, ওই ওয়াই বার মাইনাস বি অফ এক্স বার। আর বি কখন হবে, সাম অফ, এই যে আমরা এর আগে যেটা দেখছি অনেকটা ওই রকমই, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, এবং সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। এখানে কিন্তু আর ওয়াই এর অংশটুকু নাই। অর্থাৎ এখানেও দেখেন যে সিগমা এক্স সিগমা ওয়াই কিন্তু নাই, জাস্ট সিগমা এক্সটা কাজ করতেছে এখানে। মানে কোভেরিয়েন্সের সাথে দেখেন, কোভেরিয়েন্সের সাথে এখানেও কিন্তু একটা লিঙ্ক আপ আছে। এই যে তার মানে দেখেন যে এই যে বি এর সাথে আমরা বলছিলাম না যে কোরিলেশনের সম্পর্ক ওইদিকে আছে, ওই সম্পর্কটা থাকার কারণটা আসলে কেন, এই দেখেন এই ইকুয়েশনের সাথে স্পেয়ারম্যানের সূত্রটা মিলায় দেখেন, সেম টাইপের না? এই যে এই বি এর যে সাথে, এটার সাথে স্পেয়ারম্যানের যে সূত্র, ওটা কিন্তু সেম টাইপের ছিল। অর্থাৎ এই যে একই টাইপের হওয়ার কারণে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে আসলে সেক্ষেত্রে। আচ্ছা, মাল্টিপল রিগ্রেশনটা কখন ঘটে? সিম্পল রিগ্রেশন জাস্ট এইখানেই শেষ। হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে কি হচ্ছে, অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, x1 x2 x3, অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে তার উপরে যখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ভর করে, তখন সেটাকে আমরা বলি মাল্টিপল রিগ্রেশন। এখন মাল্টিপল রিগ্রেশন যেটা, সেটা আমাদের অঙ্ক কোনো কিছুই জানতে হবে না, জাস্ট মাথায় রাখতে হবে যে একের অধিক এটা আসে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক থাকবে। এখন আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, দেখেন একটু কনসেপচুয়াল এটা বোঝেন, সূত্র টুত্র ছাড়া কিছুই না। আমরা একটা মডেল বানাই, কিন্তু পরিসংখ্যানে আমরা কি করি, যে অনেক মডেল বানাই, তার মডেল ফিট করে আমরা একটা অ্যানালাইসিস করি। সব মডেলই ভুল, কিন্তু কিছু কিছু মডেল আমাদের কাজে লাগে।
একটা সূত্র, একটা মহান কোনো একটা পরিসংখ্যানবিদের একটা কথা এটা। আচ্ছা, যে সব মডেলই ভুল, কোনো কোনো মডেল আমাদের কাজে লাগে, যে অল মডেলস আর রং, সাম মডেলস আর ইউজফুল, এরকম একটা কথা আছে আমাদের। তো যাই হোক, আমরা মডেল ফিট যখন করি তখন আমরা একটা একটা করে ভেরিয়েবল ইনসার্ট করতে থাকি, অর্থাৎ এক্স ইনসার্ট করতে থাকি। একটা মডেলে ধরেন যে একটা ভেরিয়েবল দিলাম, ওইটার উপর ওয়াইয়ের ডিপেন্ডেন্সি, আর একটা ভেরিয়েবল দিলাম ওয়াইয়ের, দেখা গেল যে একটা মডেলটা বেড়ে গেছে, সুন্দর ফলাফল দিচ্ছে, এক্স আরও বাড়াইলাম, মানে আমরা যোগ করতেইছি, মানে ফসলের বৃদ্ধির সাথে আমরা ধরেন অনেকগুলো ভেরিয়েবলকে কানেক্ট করে দিলাম, যে বৃষ্টিপাত, টেম্পারেচার, রাজনৈতিক অবস্থা, বা ছেলেপেলেদের পড়াশোনার হার, যত ভেরিয়েবলই অ্যাড করতেছি দেখতেছি যে রিগ্রেশন ইকুয়েশন, একটা সুন্দর একটা ইকুয়েশন তৈরি হচ্ছে। কিন্তু এর মানে কি এটাই যে প্রত্যেকটা ভেরিয়েবলই আমাদের দরকারি? যেই সব ভেরিয়েবল দরকারি না সেইগুলা আমরা যদি মডেলে ইনক্লুড করতে থাকি, মডেল আমাদের পজিটিভ একটা ফলাফল দিবে, মনে হচ্ছে যে ওই ওই ভেরিয়েবলটা মনে ইম্পর্টেন্ট। আসলে ওই ভেরিয়েবলটা মডেলের জন্য খুব একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করতেছে না, বরং আগেই ভালো ছিল। এই জিনিসটাকে আমরা একটু আমাদের মাথায় রাখতে হবে, কি যে এই যে এখানে দেখেন, ওই যে মডেলের কথা মনে আছে, তার আগে আরেকটু জিনিস একটু মাথায় রাখি, আর স্কোয়ার, এটার সাথে ওইটা আমি যেটা বললাম, আর স্কোয়ারটা কি, এই যে এক্স দিয়ে, অর্থাৎ পার্সেন্ট পার্সেন্ট অফ ভেরিয়েশন। দেখেন আমরা যখন এক্স ব্যবহার করতেছি আমাদের উদ্দেশ্যটা কি, আমরা ওয়াইকে প্রেডিক্ট করব, তাই না? আমরা এক্স দিয়ে দিয়ে ওয়াইকে প্রেডিক্ট করব। তাহলে এক্সপ্লেইনড এসএস অর্থ কি, যে ওয়াই কতখানি আমরা এক্সপ্লেন করতে পারলাম বাই এক্স ভেরিয়েবল। অর্থাৎ আমরা আচ্ছা, কনসেপ্টটা কনফিউজড হবেন না, আমরা এক্স অ্যাড করতেছি একটা মডেলে, এক্স দিয়ে আমরা ওয়াই প্রেডিক্ট করব। তাহলে ওয়াই তো সম্পূর্ণটুক প্রেডিক্ট করতে পারবো, অথবা অল্প প্রেডিক্ট করতে পারবো। আমরা নর্মালি যেটা হয় যে 70% হয়তো বা মডেলের ভেরিয়েবলিটি আমরা প্রেডিক্ট করতে পারি। তো ওই মডেলের কতখানি ভেরিয়েবলিটি আমরা প্রেডিক্ট করতে পারি, ওইটার নামে হচ্ছে আর স্কোয়ার। তো আর স্কোয়ারটা কি, যত ভেরিয়েবলই আপনি ইনক্লুড করেন আর স্কোয়ারের মানটা কিন্তু বাড়তেই থাকবে। ওই জন্য আমাদের অনেক সময় অ্যাডজাস্টেড আর স্কোয়ার নেওয়া হয়। তো এই যে এটা কেন দরকারি, অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে একটা খারাপ ভেরিয়েবলকে মডেলে অ্যাড করলে যে ক্ষতিটা হয়, ওই ক্ষতিটাকে দূর করে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এই লাইনটা একটু মাথায় রাখবেন, আসলে এটার বেশি এখান থেকে লাগবে না। আচ্ছা, আর স্কোয়ারের যে ডেফিনেশন ওখানে আছে, তবে ইন্টারপ্রিটেশনটা দরকার। আমরা যদি বলি আর স্কোয়ারের ভ্যালু 0.8, এটার অর্থ কি, 0.8 মানে হচ্ছে 80%, 0.7 যদি হয় সেক্ষেত্রে হচ্ছে 70%, 0.62 মানে হচ্ছে কি 62%, এরকম, মানে এটা পার্সেন্টেন্সে কনভার্ট করব। আর স্কোয়ারের মানটা আমাদের প্রেডিক্ট করে যে কত পার্সেন্ট ভেরিয়েবলিটি এক্স দ্বারা আমরা প্রেডিক্ট করতে পারতেছি, ওয়াই এর ভেরিয়েবলিটি কত। মানে আমরা সব তো প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু আর স্কোয়ার দিয়ে আমরা একটা অংশ প্রেডিক্ট করার চেষ্টা করি। আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার কি করে, খারাপ ভেরিয়েবলগুলোকে মডেল থেকে দূর করে দেয়। এটাই হচ্ছে এই দুটার পার্থক্য। এমসিকিউ এর যখন আসবে এখান থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, আর এই যে টোটাল সাম অফ স্কোয়ার দিয়ে হচ্ছে টোটাল ভেরিয়েবিলিটি বোঝায়, এক্সপ্লেইন সাম অফ স্কোয়ার মানে ওই মডেলের কতখানি আমরা ভেরিয়েবিলিটি ক্যাপচার করতে পারলাম সেইটা বোঝায়। আচ্ছা, তো এই যে আমরা এই যে কনসেপ্টগুলো পড়লাম পরিসংখ্যানের, তো ইন শর্ট আমরা যা যা পড়লাম এইগুলো নিয়ে আমাদের কিছু কনসেপচুয়াল অ্যানালাইসিস এখানে আছে। আমরা যদি রিক্যাপ করি, এখানে দেখি যে কোরিলেশন ইন স্ট্যাট, এটা আমরা কভার করে আসছি, যে ডিগ্রি অ্যান্ড ডাইরেকশন, আমরা যা যা পড়ছি এগুলো যদি রিক্যাপ করি এখানেও আপনারা মুখস্থ হয়ে যাবে যে দুইটা মেইন টাইপ অফ কোরিলেশন কী ছিল সেখানে। সেখানে হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোরিলেশন, ওটা গ্রাফ যেটা সেটা আপনারা পড়বেন। আর ডিগ্রি অ্যান্ড ডাইরেকশন যেটা ছিল, অর্থাৎ আমরা এটা দেখছি আর এর ভ্যালুটা যেটা সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, আর ওই গ্রাফটা হচ্ছে ডাইরেকশন অফ এ লিনিয়ার অর আদার। অর্থাৎ কোরিলেশন কিন্তু লিনিয়ার রিলেশনশিপ, সেক্ষেত্রে আর স্কোয়ার যদি হচ্ছে 0 হয়, লিনিয়ার কোরিলেশনশিপ নাই, কিন্তু আমাদের
অন্য টাইপের নন লিনিয়ার কোরিলেশনশিপ থাকতে পারে, সেইটা আমরা এই আর এর ভ্যালু থেকে কিন্তু প্রেডিক্ট করতে পারি। এই ডিগ্রি অ্যান্ড ডাইরেকশন এই জিনিসটা মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট? আচ্ছা, কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে তো এটা আর এর ভ্যালু তো 0 থেকে 1 এর ভেতরে থাকবে, -1 থেকে 1 এর ভেতরেই থাকবে। -1 মানে পারফেক্ট নেগেটিভ, আর +1 মানে হচ্ছে পারফেক্ট পজিটিভ, 0 মানে হচ্ছে নো রিলেশন। তো পিয়ারসন এটা বলে, স্পেয়ারম্যানও এটাই বলবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে কোরিলেশনের যে ভ্যালুটা 1 থেকে -1, এরকম কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্টের কিন্তু কোনো এরকম বাধা ধরা রেঞ্জ নাই। এটা একটু মাথায় রাখবেন যে রিগ্রেশন আমাদের এরকম বাধা ধরা কোনো রেঞ্জ দেয় না, কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে -1 থেকে 1 কাজ করে। আচ্ছা, এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.1 দিয়ে কি বোঝায়? একটা স্ট্রং একটা লিনিয়ার অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা, এই যে র্যাঙ্ক কোরিলেশন কোথায় ইউজ হয় এগুলো আমরা সব পড়ে আসছি। হোয়েন ডাটা ইজ অর্ডিনাল, হোয়েন প্রিসাইজ নিউমেরিক্যাল ভ্যালুজ আর নট অ্যাভেলেবল। ধরেন নিউমেরিক্যাল ভ্যালু নেই, আমাদের র্যাঙ্ক আছে, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক কোরিলেশন এই জিনিসটা ইউজ হচ্ছে। আচ্ছা, পার্শিয়াল কোরিলেশন আমরা দেখে আসছি। এগুলো দুইটা ভেরিয়েবল থেকে আমরা দুইটা ভেরিয়েবল এর অ্যাসোসিয়েশন মেজার করব, তৃতীয় আর একটা ভেরিয়েবলকে আমরা বাদ দিয়ে কনসিডার থেকে বাদ দিয়ে দেবো আমরা, সেটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। কোরিলেশন রেশিও ইটা, এটা কি? এটা কি হচ্ছে? রিলেশনশিপ মে বি নন লিনিয়ার। ওই যে আমরা আর দিয়ে যেটা বোঝাইছিলাম যেটা লিনিয়ার রিলেশনশিপ, আমরা ইটা দিয়ে কি করব? নন লিনিয়ার রিলেশনশিপ বুঝাবো। এটাই হচ্ছে আমাদের ইটার বৈশিষ্ট্য। আচ্ছা, কোরিলেশন আর রিগ্রেশন এক না, এটা কিন্তু একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিস। রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশনশিপ মেজার করে কোরিলেশন, আর ডিপেন্ডেন্সি মেজার করে হচ্ছে রিগ্রেশন। অর্থাৎ ডিপেন্ডেন্সি থাকলেই সেটা হচ্ছে রিগ্রেশন হবে, এটা মাথায় রাখতে হবে। এই যে এটার ইউজটাও তাই, যে প্রেডিক্টিং দ্য ভ্যালু, মানে একটা ভেরিয়েবল থেকে আর একটা ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রেডিক্ট করব। কোরিলেশনে কিন্তু ওই প্রেডিকশনটা নাই। আচ্ছা, সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা আমরা দেখছি। আচ্ছা, দেখেন এখানে সুন্দর এমসিকিউ আছে, মানে এমসিকিউ বলতে এই কনসেপ্ট থেকে এমসিকিউ আসতে পারে অনেক। সেটা কি? হোয়াট ডাজ দ্য লিস্ট স্কোয়ার মেথড ডু ইন রিগ্রেশন? এই যে আমরা একটা লিস্ট স্কোয়ার মেথডের নাম বললাম, রিগ্রেশনে ওই লিস্ট স্কোয়ার মেথডটা কি করে? বেস্ট ফিট লাইন দেয়। বেস্ট ফিট লাইন কোনটা? আমরা রিগ্রেশন ইকুয়েশন যেটা একটা লাইন টানলাম না, সরল রেখা, অর্থাৎ ওই সরল রেখা যেন বেস্ট হয়, এই রিগ্রেশন ইকুয়েশনের সরল রেখা যেন বেস্ট হয়, লিস্ট স্কোয়ার মেথডটা সেই ট্রাই করে। অর্থাৎ বেস্ট ফিট যখনই দেখবেন ওইটার অ্যান্সারটা অবশ্যই লিস্ট স্কোয়ার মেথডই আসবে। এটা আসলে বেস্ট ফিট নিয়েই কাজ করে। রিগ্রেশন কিন্তু আরও বিভিন্ন ফর্মুলা আছে, তার ভিতরে বেস্ট ফিট যেটা, এটা আমাদের বেশি ব্যবহৃত ফর্মুলা, জনপ্রিয় ফর্মুলা। আচ্ছা, রিগ্রেশন কোএফিসিয়েন্টের আমরা কিন্তু ইন্টারপ্রিটেশনটাও দেখছি। এই যে এখানে আরও আছে যে হোয়াট ইজ দ্য ইন্টারসেপ্ট ইন রিগ্রেশন, মানে এ এর কথা বলতেছে। রিগ্রেশন ইকুয়েশন এ কোনটা? এই যে ইন্টারসেপ্ট যে এ, এটার মানে কি? এক্স এর ভ্যালু যদি আমরা 0 করে দেই, এক্স 0 থাকলে, এই দেখেন এক্স 0 কখন থাকে? এক্স 0 কখন? এই যে এইখানটায় এক্স 0 না, এক্স 0 থাকলে ওয়াই এর একটা ভ্যালু কিন্তু থাকে, ওইটাই কিন্তু এ। দেখছেন, এই যে ইন্টারসেপ্ট কিন্তু এটাই বলে, এক্স 0 থাকলে ওয়াই এর যে ভ্যালুটা, ওইটাই কিন্তু হচ্ছে আমাদের এ ছিল, ওইটাই হচ্ছে আমাদের যে ইন্টারসেপ্ট। ইট ইজ দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, মাল্টিপল রিগ্রেশন এটা আমরা দেখছি। মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট, আচ্ছা এগুলো তো আমাদের বর্ণনা করে আসা হয়েছে। হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন? কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এটার নাম যেটা আর স্কোয়ার যেটা আমরা বলছি, ওটার নাম কিন্তু কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, ওইটা দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, তার কতখানি ভেরিয়েবলিটি ক্যাপচার করতে পারি, মানে এক্স দিয়ে ওয়াই এর কতখানি প্রেডিক্ট করতে পারি, সেটাই হচ্ছে আর স্কোয়ার। প্রপোর্শন অফ ভেরিয়েন্স ইন ওয়াই এক্সপ্লেইনড বাই দ্য মডেল, মানে ওই মডেলটা ওয়াই এর কতখানি ভেরিয়েবলিটি মেজার করতে পারে।
রিগ্রেশন সাম অফ স্কোয়ার আর টোটাল সাম অফ স্কোয়ার এটা একটু মাথায় রাখবেন। এটা আসলে কি, যে এসএসটি দিয়ে আসলে টোটাল ভেরিয়েবিলিটি বোঝাচ্ছে, আর এসএসআর দিয়ে রিগ্রেশনের ক্ষেত্রে যে ভেরিয়েবিলিটি আমরা ক্যাপচার করতে পারতেছি সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, আর স্কোয়ার 0.85 খুবই ইম্পর্টেন্ট, এটা দেখেন। এটার মানে আসলে কি? এটা মানে হচ্ছে 85% অফ দ্য ভেরিয়েশন ইন ওয়াই ইজ এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। অনেকগুলো ভেরিয়েবল থাকবে, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে অনেকগুলো এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মানে x1 x2 এগুলো যে আছে, এটা দিয়ে আমরা 85% ভেরিয়েবিলিটি অফ ওয়াই ক্যাপচার করতে পারবো। আচ্ছা, এই যে আমরা এটা বলছি, কিন্তু অ্যাডজাস্টেড আর স্কোয়ারের কথা কিন্তু এখানে আসছিল, যে মাল্টিপল রিগ্রেশন লাইনে কিন্তু এটা ব্যবহার হয়। ইট অ্যাডজাস্টস আর স্কোয়ার ফর দ্য নাম্বার অফ প্রেডিক্টরস। ফর দ্য নাম্বার অফ প্রেডিক্টরস মানে কি? এক্স এর কথা বলছে। টু প্রিভেন্ট ওভার এস্টিমেশন, অর্থাৎ অতিরিক্ত প্রেডিক্টর আমরা মডেলে আনবো না, অর্থাৎ অতিরিক্ত ভেরিয়েবল, উল্টাপাল্টা ভেরিয়েবল, যেটা কিনা মডেলের কোনো বাড়াচ্ছে না, কার্যকারিতা বৃদ্ধি করতেছে না, বরং আমরা ফলাফল বাড়তেছে ঠিকই। মানে ধরেন কি, যে মানে একটা লোক মোটা হচ্ছে, কিন্তু সুষম খাদ্য না খাইলেও তো মোটা হবে, যতই খাবার দেন। মানে আমরা খাবার, স্বাস্থ্যকর খাবার দিলাম, একটা লোক মোটা হচ্ছে, ওইগুলো হচ্ছে সঠিক ভেরিয়েবল, সঠিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা লোক যখন উল্টাপাল্টা খাবার খাচ্ছে, সেটা কিন্তু সঠিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, কিন্তু তারপরেও মোটা হচ্ছে কেন? ওই যে আমরা যেটা বললাম, যে আর স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ ভ্যালুই দিবে, মানে ওই লোকটা মোটাই হবে ঠিকই, কিন্তু ওই যে ওই খাবারগুলো তো তার জন্য ক্ষতিকর, মডেলের জন্য, মডেলকে মোটা বানায়। মানে অতিরিক্ত উল্টাপাল্টা প্রেডিক্টর বা উল্টাপাল্টা এক্স একটা মডেলকে মোটা বানায় দেবে, এবং ওইটাকে আমরা ওভার এস্টিমেশন বলতে পারি। ওই ভেরিয়েবলগুলো আমরা কনসিডার করব না, এইটার জন্য আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার এই জিনিসটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে ছোট ছোট এরকম প্রশ্ন আসতে পারে, দুটা ডাটা সেট, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিয়ে হোয়াট ইজ আর, এই যে আমরা সূত্র দিয়ে বের করতে পারি। আচ্ছা, রিগ্রেশন ইকুয়েশন বের করা, এটা কিন্তু একটা উদাহরণ দিয়ে আমরা দেখি, যে একটা রিগ্রেশন ইকুয়েশন ফ্রম বি অ্যান্ড এ। ধরেন যে বি এর ভ্যালু দেওয়া, মানে আমাদের এ যেটা, অর্থাৎ ইন্টারসেপ্ট বা ছেদক, ওইটার ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে বি মানে আমাদের ঢাল, বা আমাদের এখানে হচ্ছে কি বলে, কোএফিসিয়েন্ট যেটা বি, কোএফিসিয়েন্ট বি যেটা, সেই বি এর ভ্যালু আর এর ভ্যালু দেওয়া থাকলে রিগ্রেশন ইকুয়েশন লিখতে, মানে অবশ্যই এরকম একটা কিছু প্রশ্ন আসতেই পারবে। সেটা কি, যে এরকম চারটা অপশন দেওয়া থাকবে, এরকম চারটা অপশন দেওয়া থাকবে, মানে দুইটা টাইপের প্রশ্ন এখান থেকে আসবে, যে 23 আর 24, এটা একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট। বি আর এর ভ্যালু দেওয়া থাকবে, আপনার বলতে পারেন নিচের কোনটি রিগ্রেশন ইকুয়েশন। তো এখানে দেখেন এ কোথায় বসে, এই যে এখানে এ বসে না, এই জন্য 2.6, আর বি সেটা হচ্ছে 1.1, তার সাথে এক্স বসছে, এটা একটা গেল। আর প্রেডিক্ট ওয়াই ইউজিং রিগ্রেশন হোয়েন এক্স ইকুয়াল টু 7, তাহলে এখানে দেখেন ভেরিয়েবল কোনটা আছে, শুধু এক্সই কিন্তু আছে, তাহলে এক্সের জায়গা 7 বসায় দিবেন। এই যে তাহলে 10.3 আর 2. একটা দেখেন যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এ আর বি এর ভ্যালু যদি দেওয়া থাকে, সেটা আমরা বসাইছি প্রথম ইকুয়েশন, এ এর মান ছিল 2.6 আর বি এর মান ছিল কি 1.1, আর এক্স তো এক্স এর মতোই ছিল। পরেরটাই কি বললো, এক্স যখন 7 হবে তখন ওয়াই এর প্রেডিক্টেড ভ্যালু কত, সেই ক্ষেত্রে ওয়াই এর যে প্রেডিক্টেড ভ্যালু আমরা এভাবে বলতে পারি 2.6 প্লাস 1.1 ইন্টু এক্স এর ভ্যালু যে 7, সেইটা, ঠিক আছে, এটা আমাদের নিতে হবে। স্পেয়ারম্যান ইন্টারপ্রিটেশন এগুলো আমরা দেখি। দেখেন যে স্পেয়ারম্যানের রো 0.8, এটার ইন্টারপ্রিটেশনটা কি, স্ট্রং পজিটিভ র্যাঙ্ক কোরিলেশন। এখন অপশনে থাকতে পারে স্ট্রং পজিটিভ কোরিলেশন, স্ট্রং পজিটিভ র্যাঙ্ক কোরিলেশন, দেখা গেল যে আগেরটা ডাকায় দিলেন, পরে দেখলেন যে অপশনে র্যাঙ্কের কথাও ছিল, তখন কিন্তু মাথা চামড়া হবে, কষ্ট হবে, অনেক নিজেরই কষ্ট হবে। এই যে আর স্কোয়ারের কিন্তু আরেকটা ভাবেও লেখা যায়, এক্সপ্লেইনড সাম অফ স্কোয়ার আর টোটাল সাম অফ স্কোয়ার।
আমরা যে কিছু ম্যাথমেটিক্সও এখানে দেখতে পারি যে কীরকম আসতে পারে। আমাদের ম্যাথগুলো পরবর্তীতে স্লাইড থেকেও দেখে নিতে পারবেন যে এ আর বি একটা রিগ্রেশন ইকুয়েশন ক্রিয়েট করতে হবে এবং এ আর বি বের করতে হবে। এরকম মানে যদি একটু কঠিন হয় বা বড় প্রশ্ন হয় তাহলে এরকম টাইপের আসলেও আসতে পারে। এক্স আর ওয়াই দেওয়া আছে ডাটা সেট, সেই ক্ষেত্রে আমরা এই যে বি এর সূত্র আর এর সূত্র যেটা আমরা আগে দেখলাম সেইখান থেকে আমরা এটা অ্যান্সার বের করতে পারি। সেখানে এক্স আর ওয়াই এর ভ্যালু নিয়ে আমাদের এক্স মাইনাস মিন এক্স মানে এক্স মাইনাস এক্স বার আর ওয়াই মাইনাস ওয়াই বার সেটা নিব, আর এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার এই মানগুলো আমরা বের করতে থাকবো। মানে এটা কিন্তু খুব সহজ ক্যালকুলেশন, মুখে মুখে করার মতো। এটা করে আমাদের যে সূত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, এটা কোন সূত্রে আমরা কাজ করতেছি এই সূত্রটা একটু দেখায় আসি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে রিগ্রেশন স্লোপ বি আর রিগ্রেশন ইন্টারসেপ্ট এ, এইটার ক্ষেত্রে আমরা ওই ম্যাথটা দেখলাম যে রিগ্রেশন স্লোপ যেটা বি সেটা কি সাম অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সাম অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। তো এই জিনিসটা আমরা ওই ডাটা থেকে যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের রিগ্রেশন স্লোপ বি বের হয়ে আসবে। আর বি যখন বের হবে এ অটোমেটিক বের হবে, কারণ রিগ্রেশন ইন্টারসেপ্টের আমাদের ইকুয়েশনটা আবার এইটা। এগুলা কিভাবে আসলো, কেন আসলো, এখন আসলে সময়ের অভাবে তো এগুলা আমরা দেখালাম না, কিন্তু অঙ্কগুলো তো আমাদের জানতে হবে। এই জন্য সূত্রগুলো যদি আমরা জানি তাহলে জানলাম, যদি কোনো কারণে নাও জানি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা দেখালাম এটা একটু মুখস্থ করে ফেললে হলেও মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এইগুলো থেকে অনেকখানি কভার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওই ম্যাথটা মানে দুইটা ডাটা সেট, একটা এক্স থাকবে কিছু ওয়াই থাকবে কিছু, সেখান থেকে আমরা বি বের করব এবং এ বের করব। আমাদের প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই বি এর কিন্তু আরেকটা ফর্মুলাও আছে, সেটা আমরা আগেই বলছিলাম যে এই বি এর সাথে তো আর এর একটা রিলেশনশিপ আছে, যে যার কারণে এখানে আরেকটা সহজ ফর্মুলাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে। মানে এই ফর্মুলা দিয়ে আপনারা বের করতে পারেন। সেটা কি, বি মানে কি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স। মজার ব্যাপার হচ্ছে এই ভেরিয়েবল মানে এই যে ফর্মুলা দেখে মনে হচ্ছে ছোট, আসলে এই ছোট ফর্মুলাটা আসলে ওই বড়টার থেকে আসে। তো যদি লাক ফেভার করে এই সূত্রটা মাথায় রাখবেন, কারণ দেখা গেল যে কোভেরিয়েন্সের মান দেওয়া থাকলো, ভেরিয়েন্সের মান দেওয়া থাকলো, আপনাদের বি এর মান বের করতে বললো, তখন তো আরও সহজ। কিন্তু যদি মান দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই কিন্তু আবার ওই যে ওইটা এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন। আর ভেরিয়েন্স অফ এক্সই কিন্তু এই যে এখানে আমাদের আগের যে ফর্মুলাটা পড়লাম ওই ফর্মুলা ওইখান থেকে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বের করছে। আসলে আমরা মানে এখানে যে ফর্মুলাটা দেখাইছি এটা জাস্ট এই জন্য দেখাইছি যে এটা একটা অল্টারনেটিভ ফর্মুলা হয়। বি এর দুইটা ফর্মুলা, তার ভিতর এইটা একটা আর আগের যে কঠিন যেটা দেখাইছি সেটা একটা। তো আপনার লাক ফেভার করলে কোভেরিয়েন্সের মান দেওয়া থাকবে, ভেরিয়েন্সের মান দেওয়া থাকবে, ওইটা বসায় বি পেয়ে যাবেন, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন তো সেক্ষেত্রে মান দেওয়া থাকতে পারে। আর যদি মান দেওয়া না থাকে তখন কিন্তু ওই যে প্রত্যেকটা ধরে ধরে এরকম বের করতে হতে পারে। এরকম কিছু প্রশ্ন কিন্তু আসবে বড় বড়, যারা কিনা ক্যালকুলেশনে অনেক স্ট্রং তারা এগুলো পারবেন। আচ্ছা, আর র্যাঙ্ক কোরিলেশনের একটা ম্যাথ আমরা দেখছি, সেম ওরকম ম্যাথে আর একটা, এটা আমরা এখান থেকে কিন্তু এটা নিজেরা করবেন, এখানে করেও দেওয়া আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। ওই ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এটা নিজেই পারবেন। টোটালটা তারপরে করে দেওয়া আছে। এটা জাস্ট কনসেপ্টটা একটু বলি যে ওই যে এ যে সে হচ্ছে প্রথম টিচার, বি হচ্ছে দ্বিতীয় টিচার, তারা র্যাঙ্কিং দিছে বিভিন্ন স্টুডেন্টকে, এগুলো হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট। প্রথম স্টুডেন্টকে সে 1 বানাইছে, দ্বিতীয় স্টুডেন্টকে 2 বানাইছে, এরকমভাবে ধাপে ধাপে চলতেছে। আর দ্বিতীয় টিচার প্রথম স্টুডেন্টকে 2 বানাইছে, দ্বিতীয় জনকে 1, তৃতীয় জনকে 4, এরকমভাবে সে হচ্ছে র্যাঙ্ক ক্রিয়েট করছে। এবং ফাইনাল অ্যান্সারটা এরকম একটা আসবে, ওই সূত্র যেটা সেটাতে আমরা মান বসায় দিব। আচ্ছা, এই যে আরেকটা ইকুয়েশন দেখেন, y ইকুয়াল টু 1.5 প্লাস 0.8x, এটাও কিন্তু একটা রিগ্রেশন ইকুয়েশন। প্রেডিক্ট y হোয়েন x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12 হলে y এর মানটা কত হবে? তাহলে x ইকুয়াল টু
যখন 12 আমরা বসায় দেব, ওয়াই এর যে ভ্যালুটা পাবো, এখানে 12 বসাইলাম, সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। আচ্ছা, এই যে স্লোপের মান যদি -0.6 হয়, স্লোপের মান হচ্ছে -0.6, ইন্টারপ্রেট দ্য ইকুয়েশন। অর্থাৎ আমরা কি বলছি, বি এর মানটা কিন্তু পার ইউনিট এক্স এর চেঞ্জের সাথে ওয়াই এর কতখানি চেঞ্জ হয় সেইটা প্রেডিক্ট করে। তাহলে 0.6 এর অর্থ কি, এক্স যদি 1 বাড়ে, ওয়াই কিন্তু 60% কমে যাবে। ডিক্রিজ বাই 0.6 মানে 60% কমে যাওয়া, মানে ওইটা যদি একবারে এটা 0.6 কমবে, মাইনাস দিয়ে আসলে কমা বোঝাচ্ছে। আর ওটা যদি 100 বারে, এটা 60 কমে যাবে, মানে এরকম। অর্থাৎ এক্স বাড়লে পরে ওয়াই, এক্স এর 1 ইউনিট বাড়লে ওয়াই 0.6 ইউনিট কমে যাচ্ছে, এটা হচ্ছে এই স্লোপের ইন্টারপ্রিটেশন। মাইনাস চিহ্ন দিয়ে কমা বোঝায়। আর যদি মাইনাস না থাকতো তাহলে বুঝতাম কি, এক্স 1 ইউনিট বাড়লো, ওয়াই বাড়লো 0.6 ইউনিট, অর্থাৎ বাড়লো, কিন্তু মানে হচ্ছে পজিটিভ রিলেশন সেক্ষেত্রে হইতো, সেটা বললাম। আমাদের এটা আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও একটা ম্যাথ দেওয়া আছে, ওই সূত্রে এটা মান বসিয়ে এটা ম্যাথটা করা হয়েছে, যে আর এক্স ওয়াই এর একটা ম্যাথ দেখছি না আমরা, পার্শিয়াল কোরিলেশন, সেই ম্যাথটা, যে ফাইন্ড আর এক্স ওয়াই জেড। তাহলে এটা কিছুই না, জাস্ট ওই সূত্রটা মুখস্থ করা লাগবে। সূত্রটা মুখস্থ করে ওইখানে মান বসায় দিলে হবে। এখানে রেডিমেড দেওয়া আছে সব কিছু, মানে কিছুই করতে হবে না, শুধু ক্যালকুলেশন করতে হবে। এখন কথা হচ্ছে যে এমসিকিউ যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, তখন তো এরকম ম্যাথ দেবে না। সেক্ষেত্রে হাতে ক্যালকুলেশন করা যায়, এরকম ম্যাথ দিতে পারে, অথবা এরকম ম্যাথ নাও দিতে পারে। আর যদি দেয়ও, সেটা অ্যান্সার করা যাবে না, কারণ এই ক্যালকুলেশন করতে কিন্তু যদি কোনো কারণে দেয়, এটা ইচ্ছা করেই দেবে, যে স্টুডেন্ট ওটা ধরবে 10 মিনিট তার নষ্ট, তো ওইগুলা কিন্তু অ্যান্সার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এটা এই নিজের, অনেক সময় সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথ মিলাইতে না পারলে যেটা হয়, যে ওরা আরও ক্রেজি হয়ে ওই ম্যাথটা নিয়ে পড়ে থাকে, যে না এটা মিলাতেই হবে আমার। ওই কাজটা করতে গেলে কিন্তু পরীক্ষায় ধরা খাবেন। ওইটা আমার প্রথম বিসিএসে হয়েছিল, যে 2-3টা ম্যাথ ছিল সহজ, কিন্তু ওই যে মিলতেছে না, মনে হচ্ছে ক্যালকুলেশন কঠিন, কিন্তু কেন ম্যাথ পারবো না, এই জেদ থেকে ওইটার পিছনে 10-12 মিনিট নষ্ট। পরে দেখা গেল ওই ম্যাথও 3টার মধ্যে 2টা হলো, একটা হলো না, পাইলাম হচ্ছে 1.5। আর ওই 10 মিনিট নষ্টের জন্য আবার ওইদিকে আরও সহজ সহজ 10-12টা প্রশ্ন ছেড়ে আসতে হলো। তো এই জিনিসটা কিন্তু একটা শিক্ষণীয়। আচ্ছা দেখেন, কিছু এমসিকিউ এখানে দেওয়া হয়েছে। আমরা হচ্ছে যা যা পড়ালাম সেটা কিন্তু অনেক এমসিকিউ কিন্তু ওখানে কভার হয়েছে, তো ওইগুলা একটু মাথায় নেবেন। মিনিমাম 10-12টা ইম্পর্টেন্ট এমসিকিউ ওখান থেকে আসবে। আর আমাদেরটা লেকচার শিটও দেওয়া হবে, ওখানে আরও কিছু থাকবে। এখানে জাস্ট জিস্ট কয়েকটা এমসিকিউ আমরা দেখব। এই যে 4টা স্টেটমেন্ট আছে, কোনটা ট্রু? এ কোরিলেশন অফ 0.8 ইমপ্লাইজ এক্স কজেস ওয়াই। কোরিলেশন কখনো এক্স কজেস ওয়াই, অর্থাৎ কোরিলেশন কখনো কজেশন সম্পর্ক দেয় না। তাহলে প্রথমটা কিন্তু সত্য হওয়ার কোনো কারণ নাই। পিয়ারসন মেজার্স মনোটনিক রিলেশনশিপস অনলি। মনো মানে হচ্ছে এক, তাইলে পিয়ারসন মেজার্স মনোটনিক রিলেশনশিপ অনলি, এটা তো ট্রু না, সেটা তো ফ্র্যাকশনাল সম্পর্ক নির্দেশ করতে পারে। এখানে একটু ভুল আসছে, এটা শুধু আর স্কোয়ার হবে। দেখেন এই যে এটা কিন্তু ওই যে আমরা হচ্ছে যা যা ওখানে বলছি সেটার ভিত্তিতে একটা হায়ার অর্ডার টাইপের এমসিকিউ। এটা যারা ওগুলা পড়বে না তারা কিন্তু এটা জীবনেও পারবে না। এ হাই আর স্কোয়ার অলওয়েজ মিনস দ্য মডেল ইজ ভ্যালিড। আমরা কি বলছি, যে আর স্কোয়ারের ভ্যালু বাড়লেই কি মডেলটা ভ্যালিড হবে? ওই যে উল্টাপাল্টা খাবার খেলে তো একটা লোক মোটা হয়ে যায়, সেক্ষেত্রে তো আর স্কোয়ারের ভ্যালু বেশি। তাহলে কি, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। অর্থাৎ হাই আর স্কোয়ার থাকলেই কিন্তু ওই মডেলটা ভ্যালিড সেটা বলা যাবে না। সেখানে এমন হইতে পারে যে ওই প্রেডিক্টর যারা, তারা কিন্তু খারাপ হইতে পারে, তারা কিনা ওই মডেলের মান নষ্ট করতেছে। তো সেক্ষেত্রে অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিয়ে আমরা ওই জিনিসটা ঠিক করতে পারি। এই যে লাস্টে কি লেখছে, পিয়ারসন আর ডাজ নট ইমপ্লাই কজেশন। আর কিন্তু কজেশনকে মানে ও তো হচ্ছে কোরিলেশন, পিয়ারসনের আর তো কোরিলেশন, ও তো কজেশন বোঝায় না। অর্থাৎ মাত্র ডি নাম্বারটাই সঠিক, শুধুমাত্র ডি সঠিক এবং অ্যান্সার হচ্ছে ডি। কিন্তু এই যে অপশনগুলো আপনারা দেখবেন, ওইগুলো কেন ভুল? আমাদের এই যে যতটুকু টাইম আছে, আমরা দিনে 12-14 ঘন্টা যেটাই পারেন, যারা বেকার আছেন
তাদের তো একটা রহমত আছে যে তাদের অনেক সময়, তাদের যারা চাকরিজীবী তাদের সময় কম, তো এই জন্য 12-14 ঘন্টা যখন পড়বেন তারা কিন্তু যত জায়গার থেকে এরকম কনসেপচুয়াল যত এমসিকিউ আছে প্রত্যেকটার ভুল অ্যান্সারগুলো বোঝার ট্রাই করবেন যে ওগুলো কেন ভুল ছিল, কারণ ওখান থেকেও কিন্তু আরেকটা জায়গা আবার এখান থেকে প্রশ্ন হবে। এই জন্য শুধু ওই ডি অ্যান্সার আমি লিখে দিছি এটা তা না, বাকিগুলো কেন ভুল ওটাও চিন্তা করবেন। কিন্তু মানে স্লাইডের প্রত্যেকটা অংশ যদি পড়েন তাহলে দেখবেন এখানে অনেক কিছু আছে, মানে একটা 15-20 পৃষ্ঠা স্লাইডও কিন্তু 50-60 পেজের মতো হতে পারে যখন আমরা একটু গভীরভাবে পড়বো এটা। আচ্ছা, পিয়ারসন ইজ সেন্সিটিভ টু হোয়াট, এটা আমি আগে বলি নাই, কিন্তু পিয়ারসন এর একটা ড্রব্যাক কিন্তু এখানে আছে। পিয়ারসন আউটলায়ার দ্বারা এফেক্টেড, অর্থাৎ কোনো ডাটা পয়েন্ট যদি অনেক বেশি হয়ে যায়, মিন যেরকম একটা ডাটার জন্য মিন অনেক বেড়ে যেতে পারে, ওই রকমভাবে পিয়ারসনও একটা ডাটা যখন অনেক বড় হয় সেটার উল্টাপাল্টা রিলেশনশিপ দিয়ে দিতে পারে। ধরেন যে একটা চান্সের মানে বাই চান্স একটা কিছু বড় হয়ে গেছে, একটা যে হুট করে বেশি হয়ে গেছে একটা ডাটা, তো ওইটার কারণে পিয়ারসন বলবে যে এটা সুন্দর রিলেশনশিপ আছে। আচ্ছা, এই যে আর স্কোয়ার 81, আর স্কোয়ার 0.81, আর স্কোয়ার ইকুয়াল টু 81, যদি সরি 81 না 81, 0.81, আর স্কোয়ার ইকুয়াল টু 0.81, হোয়াট ইজ আর? তাহলে আর এর ভ্যালুটা কি? আর স্কোয়ার ইকুয়াল টু 0.81। এখান থেকে আমরা যখন আর বের করব তখন প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার হবে, অর্থাৎ প্লাস মাইনাস 0.9 হবে। অর্থাৎ আমরা এটা বিষয়টাকে এরকম যে এই যে পরম মান যেটা ওরকম একটা সাইন এখানে চিন্তা করব যে আর এর ভ্যালুটা প্লাস মাইনাস দুই রকমই হতে পারে। ওই ক্যাপিটাল আর স্কোয়ারের সাথে স্মল আর এর একটা রিলেশনশিপ প্রতিষ্ঠা করা হয়, সেটা কি যে আমরা আর স্কোয়ারকে যখন রুট করব তখন প্লাস মাইনাস স্মল আর পাবো। হ্যাঁ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে রুট ওভার আর স্কোয়ার, এটাকে আরেকটু সুন্দরভাবে এভাবে লিখতে পারি যে আর স্কোয়ার যেটা, ঠিক আছে এইভাবে শিখেন, আর স্কোয়ারকে যখন আমরা রুট করব সেটা আমাদের প্লাস মাইনাস আর দেবে, এটা মাথায় রাখেন। আমরা ওই যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন ক্যাপিটাল আর স্কোয়ার যেটা, ওইটাকে রুট করলে প্লাস মাইনাস কোরিলেশনের আর পাবো। প্লাস মাইনাস কেন? সাইন ডিপেন্ডস অন স্লোপ, মানে ডিরেকশনটা কোন দিকে, একটা পাল্লা একটা বাড়তেছে না একটা কমতেছে সেটা। পার্শিয়াল কোরিলেশন মেজার্স, এই যে টোটাল এফেক্ট অফ এক্স অন ওয়াই, এগুলো আসলে না, কিন্তু এগুলো চিন্তা করবেন, এগুলো আসলে মানে কি ছিল আগে কিন্তু পড়ে আসছেন। এফেক্ট অফ এক্স অন ওয়াই, কোরিলেশন তো কখনোই কোরিলেশন হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি দেখায় না, এটা আগে বলছি, তো এটা হচ্ছে রিগ্রেশন দেখায়। আচ্ছা যাই হোক, আমরা এফেক্ট অফ এক্স অন ওয়াই কন্ট্রোলিং ফর জেড, আচ্ছা এটা একটা গেল। কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড জেড, তো পার্শিয়াল কোরিলেশন মেজার্স, এটা হতেই পারে যে এক্স আর জেড এর কোরিলেশন, এটাও কিন্তু হতে পারে। ওয়াইয়ের কন্ট্রোলটা আমরা সরাই দিলাম। এফেক্ট অফ এক্স অন ওয়াই কন্ট্রোলিং ফর জেড, এটা কিন্তু আসলে এই অ্যান্সারটা বি দিছি, আমরা বি দিলাম এখানে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সি কেও অনেক ক্ষেত্রে বলা যেতে পারে কোরিলেশন। না না, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সি এক দৃষ্টিতে কারেক্ট, কিন্তু সিটা দেখেন কেন সি না হয়ে বি অ্যান্সার হলো, এটা একটু চিন্তা করেন তো, যদি ভিডিও পজ করে হলেও চিন্তা করবেন পরবর্তীতে যখন দেখবেন। আচ্ছা, এখন আমরা বলি সেটা হচ্ছে কি কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড জেড, এখানে মনে হচ্ছে দুইটাই মাত্র ভেরিয়েবল, কিন্তু পার্শিয়াল কোরিলেশনে তো 3টা ভেরিয়েবলের কথা আসছে, যেটা কিনা বিতে আমাদের বলা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য এটা পার্শিয়াল কোরিলেশনটার জন্য বিটা হচ্ছে পারফেক্ট আমাদের। তো আমাদের যা যা শিখলাম সেটা যদি আমরা জিস্ট আর লাস্ট এখানে দেখি যে কোরিলেশন কি মেজার করে, হাউ ভেরিয়েবলস মুভ টুগেদার, একজন আরেকজনের সাথে কিভাবে মুভ করে, অ্যাসোসিয়েশন দেয়, স্ট্রেংথ দেয়, ডিরেকশন দেয়। রিগ্রেশন প্রেডিক্ট করে, রিগ্রেশন প্রেডিক্টস হাউ মাচ ওয়ান চেঞ্জেস হোয়েন অ্যানাদার চেঞ্জেস, একজন যখন চেঞ্জ হয় আরেকজন কতখানি চেঞ্জ হয়। পিয়ারসনস আর হ্যান্ডেল নিউমেরিক্যাল ডাটা, জাস্ট সংখ্যাভিত্তিক ডাটা সে নেয়। স্পেয়ারম্যানের রো
এটা র্যাঙ্কের ক্ষেত্রে ইউজ হয়। আমরা এগুলো কিন্তু সবই পড়ছি। পার্শিয়াল কোরিলেশন অ্যাডজাস্ট ফর আদার ভেরিয়েবলস, অর্থাৎ একটা ভেরিয়েবলকে সে সরায় দিয়ে অন্যগুলোর ক্ষেত্রে কাজ করে। কোরিলেশন রেশিও ডিটেক্টস নন লিনিয়ার রিলেশন। কোরিলেশন রেশিও ওখানে ইটা, ওই যে ইটার যে আমি বলছিলাম একটা, এই যে কোরিলেশন রেশিও যেটা সেটা হচ্ছে ইটা। রিগ্রেশন ইউজেস লিস্ট স্কোয়ার মেথড টু ফাইন্ড স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট। রিগ্রেশনের যে স্লোপ আর ইন্টারসেপ্টের কত কথা বললাম। মাল্টিপল, আচ্ছা আরেকটা জিনিস, রিগ্রেশন লিস্ট স্কোয়ার কিন্তু বেস্ট ফিট দেয়, বেস্ট ফিট, এটাও মাথায় রাখতে হবে। বেস্ট ফিট এগুলা কি ওয়ার্ড, এগুলা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সের কি ওয়ার্ড, স্যাররা প্রশ্ন করার সময় এগুলা দেখলে হচ্ছে দিতে ইচ্ছা করে তাদের। মাল্টিপল রিগ্রেশন এক্সটেন্ডস দিস টু মেনি প্রেডিক্টরস। মেনি প্রেডিক্টরস, প্রেডিক্টরস মানে হচ্ছে এক্স, তাহলে মাল্টিপল রিগ্রেশনে অনেক এক্স থাকবে। আর স্কোয়ার মেজার্স এক্সপ্লেনেটরি পাওয়ার। এই যে এক্সপ্লেনেটরি পাওয়ার মানে হচ্ছে একটা মডেলের কতখানি ভেরিয়েবিলিটি ক্যাপচার করা যায়, কত পার্সেন্ট ভেরিয়েবিলিটি ক্যাপচার করতে পারতেছে, সেটাই হচ্ছে আর স্কোয়ার। তো এখানে যা যা পড়াইলাম আর যেই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের কাছে আসছে, তো সেগুলো পড়বেন, আশা করা যায় প্র্যাকটিস করলে এখান থেকে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।